আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজ আমরা মূলত আলোচনা করব ইকোনমিক্সের আরবিআই এবং তার মনিটারি পলিসি নিয়ে। আজকের প্রথম পার্টে আমরা আরবিআই এবং মনিটারি পলিসির কোয়ান্টিটেটিভ টুলস নিয়ে আলোচনা করব। নেক্সট পার্টে গিয়ে আমরা এই পার্টের যে যে প্রশ্নগুলো বিগত ডব্লিউবিসিএস এ এসছে সেগুলো আলোচনা করব এবং কোয়ালিটেটিভ টুলস নিয়ে আলোচনা শুরু করব। তার কারণ তোমরা জানো স্টেট সার্ভিসে বিভিন্ন ধরনের স্টেট সার্ভিস এবং ডব্লিউবিসিএস এ আমরা দেখেছি রিজার্ভ ব্যাংকের উপর অনেকগুলোই প্রশ্ন হয়। একটা জিনিস বলি, ইকোনমিক্সে সব সময় তোমাদের কি হবে, কারেন্টের ওপর আপডেট থাকতে হবে। সেই জন্য আমি ইকোনমিক্সে বলি যে কারেন্টের আপডেট আর ছোট্ট একটা বেসিক চটি বই যদি আমার হাতে থাকে, এনাফ ফর কমপ্লিট ইকোনমি। ফার্স্টলি আমি একটা ফ্যাক্ট বেসড কোশ্চেন দিয়ে শুরু করি। ফার্স্টে আমি কি বলেছি, দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কবে এস্টাবলিশড হয়? তোমরা জানো যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1935 সালের 1 এপ্রিল তার যাত্রা শুরু করে। পরবর্তীকালে প্রথমে যখন সূচনা হয় তখন হচ্ছে ওটা কলকাতা এস্টাবলিশ ছিল এবং পরবর্তীকালে সেটা মুম্বাইয়ে স্থানান্তরিত হয়। পার্মানেন্টলি আমরা জানি যে আরবিআই এর সদর দপ্তর মুম্বাই। এর সঙ্গে সঙ্গে তারা 4টে রিজনে 4টে দপ্তর করে রেখেছে। আরবিআই ন্যাশনালাইজড হয় 1949 সালে। একেবারে স্টেট কোশ্চেন মাঝে মধ্যে বিসিএস এ প্রিলিমসে জিজ্ঞেস করে বা আদার সার্ভিসে, স্টেট সার্ভিসে বা অন্য সার্ভিসেও জিজ্ঞেস করে যে আরবিআই কবে ন্যাশনালাইজড হয়েছিল। সেই জন্য জাস্ট এগুলো কি তোমরা একবার চোখ বুলিয়ে নেবে তাহলেই হবে। আরবিআই এর প্রথম গভর্নর নিয়েও প্রশ্ন করে, সেটাও আমি লিখে রেখেছি, জাস্ট তোমরা চোখ বুলিয়ে নেবে, আমি পিডিএফও পাঠিয়ে দেবো। ও স্মিথ ইজ দ্য ফার্স্ট গভর্নর অফ আরবিআই অ্যান্ড ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর সিডি দেশমুখ। তো সিডি দেশমুখ উনি হচ্ছে আমাদের প্রথম ইন্ডিয়ান গভর্নর এবং থার্ড গভর্নর অফ দা আরবিআই। এবং লাস্ট দুটো আমাদের শেষ দুজন গভর্নর, 24তম গভর্নর হলেন ডক্টর উর্জিত প্যাটেল এবং বর্তমান আমাদের গভর্নর উনি হচ্ছে এস দাস। এগুলো তোমরা বইগুলোতে একবার চোখ বুলিয়ে নিলেই আমার হয়ে যাবে। এবার আমি আসি, এখান থেকে একটু তোমরা বোঝার চেষ্টা করো যে একটা আরবিআই আছে। আরবিআই এরকম নয় তো যে কিভাবে তারা হচ্ছে ডিসিশন গুলো নেয় বা কে তাদের এই বোর্ডকে অ্যাপয়েন্টমেন্ট করে। আরবিআই টোটাল কন্ট্রোল করার জন্য একটা বোর্ড আছে, তাকে বলা হয় সেন্ট্রাল বোর্ড। এই সেন্ট্রাল বোর্ডে কয়েকজন মেম্বার নিয়ে গঠিত, সকলকেই অ্যাপয়েন্ট করে কে না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট দেম অ্যাজ দ্য সেন্ট্রাল বোর্ড। তো সেন্ট্রাল বোর্ডে কে কে থাকে? আরবিআই এর পক্ষ থেকে আমরা দেখেছি গভর্নর প্লাস 4 ডেপুটি গভর্নর থাকে। আমরা দেখতে পেলাম তাহলে কজন, এখানে হচ্ছে কি 1 + 4 দ্যাট ইজ 5। এবং নন অফিসিয়াল কিছু ডিরেক্টর থাকেন, তারা হচ্ছে কি 10 জন বিভিন্ন ফিল্ড থেকে, 2 জন থাকে গভর্নমেন্ট অফিসিয়াল, 2 জন থাকে গভর্নমেন্ট অফিসিয়াল আর 4 জন প্রত্যেকটা রিজন। আমরা জানি 4টে রিজনে হচ্ছে কি আরবিআই দপ্তর আছে, যেটা হচ্ছে কি লোকাল বোর্ড যেখানে প্রাইমারি বোর্ড গঠন করা থাকে, সেটা যে মুম্বাই, কলকাতা, চেন্নাই অ্যান্ড দিল্লি 4টে মেজর সিটিতে যে ডিরেক্টররা থাকেন তারা হচ্ছে কি এর মেম্বার হিসেবে গঠিত হয়। তাহলে আমরা এটা নিয়ে একটা সেন্ট্রাল বোর্ড গঠিত হয়। সেন্ট্রাল বোর্ড কি করে না, আরবিআই এর যে কি কাজকর্ম হবে বা আরবিআই এর যে বিভিন্ন ধরনের নীতি নির্ধারণ তারা হচ্ছে কি স্থির করে। এরা শুধু মনিটারি পলিসির কথা বলছি না, এরা হয়তো বললো যে কোনো একটা কমিটি গঠন করলো, সেই কমিটি তার রেকমেন্ডেশন দিল, সেগুলোকে নিয়েই তারা আলোচনা করে। মনিটারি পলিসি কমিটির জন্য আলাদা একটা কমিটি আছে, যারা মনিটারি পলিসি নির্ধারণ করে। সেটা আমরা আরেকটু আগে যাচ্ছি। এখান থেকে একটা প্রশ্ন রেগুলার আসে যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য আরবিআই? আরবিআই এর মূল ফাংশন কি? ফার্স্ট ফাংশনের কথা আমি তোমাদের বলি। ফার্স্ট আমি দেখাচ্ছি কি, এখানে লেখা রয়েছে ফর্মুলেশন, ইমপ্লিমেন্টেশন
and monitor the monetary policy. It is very important function of the RBI. RBI এর কাজ কি? RBI এর কাজ হচ্ছে কি তার মানিটারি পলিসির মাধ্যমে আমাদের ইকোনমি স্টেবিলিটি মেনটেন করা। তো মেনলি মানিটারি পলিসি কি কাজ করে? মানিটারি পলিসির মূল কাজটা কি? মানিটারি পলিসির মূল কাজ হচ্ছে কি প্রাইস স্টেবিলিটি। প্রাইস স্টেবিলিটি মানে দামের স্টেবল করা, বেড়ে গেল দাম, বেড়ে গেল দাম, কমে গেল, সেই অনুযায়ী অর্থাৎ জিনিসপত্রের দামের একটা স্টেবিলিটি রাখা, প্রাইজের একটা স্টেবিলিটি রাখা। আর তার সঙ্গে কি দেশের গ্রোথ, সাস্টেনেবল গ্রোথ, দেশের গ্রোথটা যাতে সঠিকভাবে হয়, প্রপার ওয়েতে হয়, সেই গ্রোথের দিকে নজর রাখে। আরবিআই তার বিভিন্ন মনিটারি পলিসির মাধ্যমে কি করে না গ্রোথকে প্রজেক্ট করে বা গ্রোথকে কিভাবে আগিয়ে নেওয়া যায়, সঙ্গে সঙ্গে ইনফ্লেশনকে কন্ট্রোল করা যায় বা দামের হার, কোনো জিনিসের দামের হার হঠাৎ করে না বেড়ে যায়, হঠাৎ করে না কমে যায়, সেই স্টেবিলিটি রাখার চেষ্টা করে। এটা হচ্ছে তার মেন ফাংশনের প্রথম ফাংশন আমি বললাম। সেকেন্ড মেন ফাংশনের মধ্যে কি আছে? ব্যাংকার অফ দ্য গভর্নমেন্ট। তোমরা নিশ্চিত অনেকে আছো এখানে যাদের আরবিআই অ্যাকাউন্ট আছে, আমি জানি। আরবিআই কোনো সেভিংস অ্যাকাউন্ট খোলে না, কারেন্ট অ্যাকাউন্টও খোলে না। আরবিআই এর কাছে কাদের থাকে? তার ক্লায়েন্টদের থাকে। ক্লায়েন্টের মধ্যে আমরা জানি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এন্ড সেন্ট্রাল গভর্নমেন্ট আর দ্য ক্লায়েন্ট অফ দ্য আরবিআই। তোমরা দেখেছো ব্যাংকার অফ দ্য গভর্নমেন্ট হিসেবে কেন বলছি না, গভর্নমেন্টের বিভিন্ন কাজকর্ম, ধরো গভর্নমেন্ট কোনো কিছু ইস্যু করলো বা কোনো রেগুলেট করলো বা সেগুলোকে কি করে না, তুমি দেখবে আরবিআই সেগুলো তার ব্যাংকার হিসেবে কাজ করে, অর্থাৎ গভর্নমেন্টের বিভিন্ন কাজকর্মগুলো আরবিআই এর মাধ্যমেই হয়। ধরো কোনো বন্ড ইস্যু করলো গভর্নমেন্ট, তাহলে সেই বন্ডটা কে বিক্রি করবে? কোনো একটা হয়তো বাণিজ্যিক ব্যাংকে বিক্রি হচ্ছে, বাট ইনস্ট্রাকশন কোথা থেকে আসছে না আরবিআই থেকে। আরবিআই কি করলো যে বললো বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে আপনারা এই গভর্নমেন্টে আমাদের কাছ থেকে বন্ডগুলো নিয়ে যান এবং বিক্রি করেন। এরকম আমাদের যে স্যালারি অ্যাকাউন্ট বলো, আমাদের যে স্যালারির যে টাকাটা আছে ডাইরেক্টলি আমরা দেখবে যে কোনো গভর্নমেন্টের অ্যাকাউন্ট থেকে আসছে, দ্যাটস মিন আরবিআই এর থেকেই আসে। এবার তোমার যেখানে স্যালারি অ্যাকাউন্ট আছে পার্সোনাল লেভেলে আমার কাছে কি হচ্ছে না আমার স্যালারি অ্যাকাউন্টে এসে ক্রেডিট হচ্ছে, বাট আসছে কোথা থেকে? যেটা স্টেট ব্যাংক, স্টেট গভর্নমেন্টের একটা অ্যাকাউন্ট আছে সেখান থেকে ডাইরেক্টলি ক্রেডিট করা হচ্ছে। তো এইভাবে বিভিন্ন কাজে গভর্নমেন্টকে সাহায্য করে, তাই আমরা আরবিআই এর আর একটা নাম বলি যে ব্যাংকার অফ দ্য গভর্নমেন্ট। তোমরা দেখবে অপশন দিয়ে যায় আরবিআই কে আমরা কিভাবে চিনি, সেখানে অপশনে বলা আছে ব্যাংকার অফ দ্য গভর্নমেন্ট। তাহলে আমরা বুঝতে পারলাম কেন এটা ব্যাংকার অফ দ্য গভর্নমেন্ট বললাম। নেক্সট যাই ব্যাংকার টু ব্যাংক। ব্যাংকেরও ব্যাংকার, ভাবো ব্যাংকেরও টাকা পয়সার কখনো দরকার পড়লে দৌড়াবে কোথায়? ঠিক যেমন গভর্নমেন্টেরও এক একটা অ্যাকাউন্ট খোলা থাকে, তেমন প্রতিটি বাণিজ্যিক ব্যাংকের বা ফিনান্সিয়াল ইনস্টিটিউটের কি হয় না তাদেরও আরবিআই এর সঙ্গে একটা অ্যাকাউন্ট হোল্ড করা থাকে, যার মাধ্যমে তারা ক্রেডিট ফেসিলিটি পেতে পারে বা ডেবিট করা যেতে পারে, এই ধরনের কাজকর্ম হয়। অর্থাৎ ব্যাংকগুলো, আমাদের যত ব্যাংক আছে তাদের ব্যাংকার হিসেবে কাজ করে কে? আরবিআই। তাই আমরা আরবিআই কে ব্যাংকার্স অফ ব্যাংক, অল ব্যাংকস বলে থাকি। এছাড়া তোমরা তোমাদের যে নোটগুলো দেখো, মাঝে মাঝে দেখো খারাপ হয়ে গেছে নোট, সার্কুলেশনের এই যে নোট এবং অর্থাৎ কারেন্সির মধ্যে কি কয়েন অ্যান্ড নোটস, কারেন্সি বলতে আমরা কি বুঝি? কয়েনস অ্যান্ড নোট। এই কয়েন এবং নোট তার সার্কুলেশন, তার ইস্যু সম্বন্ধে মত কে পোষণ করে না আরবিআই। তোমরা জানো যে টাকা ছাপানো কিন্তু সব থেকে লাস্ট অবস্থান, কখনোই আরবিআই বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আরবিআই তো চাইলেই পারে না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইলেই আরবিআই ছাপিয়ে দেবে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কখনোই চায় না যে টাকা ছাপাতে, তার কারণ যত টাকার পরিমাণ বাড়বে তত মানি সার্কুলেশন বেড়ে যাবে এবং তার ফলে ইনফ্লেশন কন্ট্রোল করা যাবে না। এর ফলে এই জন্য আমি তোমাদের বলি যে আরবিআই কি করে, দেখবে তোমাদের মাঝে মধ্যে ছিঁড়ে গেছে নোট, সেই নোটটাকে চেঞ্জ করে দেয়। তো আরবিআই এর কাজ হচ্ছে কি এক্সচেঞ্জ, ডেস্ট্রয় অ্যান্ড ইস্যু কারেন্সি।
তো ইস্যু অফ কারেন্সি হিসেবেও আরবিআই কাজ করে থাকে। ফিফথ ফাংশনে যাই, রেগুলেট অ্যান্ড সুপারভাইজ অফ দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম। আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমে শুধু ব্যাংক আছে তা তো নয়, আরো এনডিএফসি কি হলো, আরো এনডিএফসি আছে বা অন্য কিছু আছে, যেগুলোর জন্য আমি তোমাদের বলি যে রেগুলেটস অ্যান্ড সুপারভাইজ করে থাকে আরবিআই। প্রত্যেকটা ফিনান্সিয়াল ইনস্টিটিউট বা সিস্টেমকে তারা বিভিন্ন ধরনের আইন প্রণয়নের মাধ্যমে, তো এইরকম যে চেঞ্জ করি, তাহলে আমি যেই চেঞ্জ করলাম সে ফিনান্সিয়াল ইনস্টিটিউটও সেগুলো চেঞ্জ করছে। তো এইভাবে রেগুলেট অ্যান্ড সুপারভাইজ করে ফিনান্সিয়াল সিস্টেমকে। ম্যানেজার অফ ফরেন এক্সচেঞ্জ, কেন জানো? ফরেন এক্সচেঞ্জ যদি আমি ফ্রি ফ্লো করে দিই তাহলে কোনোদিন আমরা কন্ট্রোল করতে পারবো না ডলার এবং রুপির দাম। তোমাদের আমি সাপোজ একটা এক্সাম্পল দিই। ধরো এটা একটা মার্কেট যেখানে আমরা ফরেন এক্সচেঞ্জ করি। হঠাৎ করে আমি দেখলাম যে $10,000 ডিমান্ড ক্রিয়েট হয়েছে। তাহলে আমি কি বললাম যে $10,000 ডিমান্ড ক্রিয়েট হয়েছে এবং বাজারেও $10,000 ডিমান্ড আছে। এখানে কি বলা আছে না $1 ইজ ইকাল টু ₹70। কারণ আমরা জানি ফরেন এক্সচেঞ্জ ইজ রিকোয়ার্ড ফর ইন্টারন্যাশনাল ট্রেড। তো ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য এটা কিন্তু খুব দরকার। তো এইটা যখন ধরো আছে এরকম কন্টিনিউ, কোনোদিন দেখবে 10 পয়সা বাড়ছে, কোনোদিন 10 পয়সা কমছে, সেটা কিন্তু ঠিক আছে। হঠাৎ করে দেখা গেল বাজারে আরো একটা বিক্রেতা $10,000 ডিমান্ড প্রডিউস করলো। বাজারে কত আছে $10,000, এখানে কত ডিমান্ড হয়েছে $20,000। এখানে ডিমান্ড, এটা হচ্ছে সাপ্লাই। তাহলে এখানে কি হবে? লড়াই হবে, কে আগে পাবো। তো কে আগে পাবো বলে আমরা দেখতে পারি এই একটা ডলার আমরা দেখতে পারি যে হয়তো 100 টাকা চলে গেল। কালকের আমি 70 টাকা ডলার কিনলাম, পরের দিন আমি 100 টাকা পার ডলার কিনলাম। দ্যাট ইজ ইন্ডিয়ান রুপি ইজ ডেপ্রিসিয়েটেড টু মাচ। এরকম যদি হয়, বা নেক্সট দিন কি হলো যে এখানে ডিমান্ড আছে $10,000, সাপ্লাইয়ের ওখানে $20,000 চলে এসছে। তারা সকলে কি করছে, ধরো আমি ফান্ড ট্রান্সফার করেছিলাম, বাড়িতে ডলার গিয়েছে, ডলারটাকে ভাঙাতে হবে, সে বাজারে গিয়েছে, বাজার থেকে কি রোজ ফিরে আসবে? যেমন সবজির বাজারের মতো আর কি। ডলারটাও তো স্টেবিল রেখে দিতে পারবে বাড়িতে, যা যেদিন রেট বেশি পাবো সেদিন। তো যাই হোক, এখানে হয়তো $20,000 সাপ্লাই এসে গেছে। তাহলে কি হবে? সকলে ডলার বেচতে চাইবে। দেখা গেল $1 দাম কি হয়ে গেল না 50 টাকা হয়ে গেল। দ্যাটস মিন এটাকে কি বলা হয়, যখন ডলারের দাম কমে যায় তখন আমরা কি বলি? রুপি ইজ ডেপ্রিসিয়েটেড। যখন ডলারের দাম এর সঙ্গে টাকার দাম বেড়ে যায়, দ্যাটস মিন 70 টাকা ছিল 50 টাকায়, অর্থাৎ আগে 70 টাকা দিয়ে $1 পেতাম, এখন 50 টাকা। একে আমরা বলি রুপি ইজ অ্যাপ্রিসিয়েটেড। অর্থাৎ ঠিক উল্টো কথা এদিকে হবে, যখন এখানে রুপি অ্যাপ্রিসিয়েট হবে তো ডলার ডেপ্রিসিয়েট হবে। এখানে যেমন যখন হচ্ছে কি রুপিকে আমি বলেছি ডেপ্রিসিয়েটেড, তখন নিশ্চিত ডলার অ্যাপ্রিসিয়েটেড হবে। তো এইরকম ভাবে আমাদের ফিনান্সিয়াল মার্কেটে চলতে থাকে। এই যদি হিউজ লেভেলের, একদিন দেখছি 100 টাকা ডলার, একদিন দেখছি 80 টাকা ডলার, তারপরের দিনকে দেখছি 50 টাকা ডলার, এই ধরনের স্টেবিলিটি যদি ভেঙে যায়, এইভাবে যদি বাজারে চলতে থাকে, কোনো ফরেন ইনস্টিটিউশন আমাদের দেশের সঙ্গে বাণিজ্য করতে চাইবে না। কারণ দেয়ার ইজ সো মেনি আনসার্টেন ইন ফরেন কারেন্সি বা ফরেন এক্সচেঞ্জে। তো তখন কি করবে? তখন কিন্তু আমাদের বৈদেশিক বাণিজ্যে একটা বড় ঘাটতি দেখা দেবে। যেমন কেমন আমি তোমাকে বলি কিভাবে লসটা হবে। আমরা যখন কোনো কিছু ইম্পোর্ট করি, যখন আমরা কোনো ইম্পোর্ট করি কি হয় না, গুডসটা ইম্পোর্ট কাকে বলে জানো তো? ইম্পোর্ট মানে আমি যখন কিছু ইম্পোর্ট করছি, দ্যাটস মিন গুডস আমি নেব, তার এগেনস্টে আমি ডলার দেব। ইট ইজ কল ইম্পোর্ট। ইম্পোর্ট মানে ইন করবে কে? গুডস, আর আউট হবে রুপি। এক্সপোর্ট মানে গুডস আউট হয়ে যাবে। এক্স এক্স মানে কি বুঝতেই পারছো, বেরিয়ে যাচ্ছে। তো বেরিয়ে যাচ্ছে মানে কি বেরিয়ে যাচ্ছে না, গুডস বেরিয়ে যাচ্ছে। তার বদলে কি আসছে? আমাকে ডলার আসছে। সাপোজ আমি তোমাকে বলি, আমি হচ্ছে কি ইম্পোর্ট করেছি একটা শার্ট,
$100 দিয়ে কিনেছি, তাহলে কি হতো? তাহলে আমি ও কি ভাবছে যে আমি 7,000 টাকা জামা হিসেবে $100 কিনলাম আজকে, যেই ট্রান্সফার করলাম তার পরের দিন ও যখন ডলারটাকে গিয়ে রুপিটাকে গিয়ে ডলারে কনভার্ট করছে, তখন দেখছে ও 100 টাকা পার ডলার। তাহলে আমাকে কি হবে? আমি তো দিয়েছিলাম কত? $100 জন্য 7,000 টাকা। ও যখন চেঞ্জ করছে ও কত পাচ্ছে? $70। তাহলে কি হবে? ও তো লস হয়ে যাবে। ও পরবর্তীকালে আমার এখানে আর ইম্পোর্ট করতে চাইবে না, বা যদি ডেপ্রিসিয়েটার হয় সে আনন্দ পাবে। তো এই ধরনের ফ্ল্যাকচুয়েশন কখনো কাম্য নয়। হঠাৎ হঠাৎ ফ্ল্যাকচুয়েশন, সামান্য 10-5 পয়সার চেঞ্জেস হতেই পারে, সেইটা যাতে মেনটেন হয়, সেই কারণের জন্য আরবিআই ম্যানেজার অফ দা ফরেন এক্সচেঞ্জ হিসেবে কাজ করে। যেমন কিভাবে মেনটেন করে তোমাদের দেখাই। যে সাপোজ ধরো বাজারে ডিমান্ড এবং সাপ্লাই এর মধ্যে স্টেবিলিটি রাখাই ওর থেকে কাজ। এটা ডিমান্ড, এদিকে ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, এদিকে সাপ্লাই আছে, এখানে আরবিআই বসে আছে কন্ট্রোল করার জন্য। আরবিআই এর ঘরে একটা ট্রেজারি আছে, তোমাদের ঘরে যেমন ট্রেজারি থাকে, এক একটা আলমারিতে প্রচুর টাকা পয়সা আছে, তো সেরকমই আরবিআই এর ঘরে এরকম একটা ট্রেজারি আছে যেখানে কিনা ডলার ভরা আছে, সরি ডলার ভরা আছে। তো এবার আমার কথা হচ্ছে কি, ধরো $10,000 ডিমান্ড হয়েছে, $10,000 সাপ্লাই আছে, ইটস ওকে। এট দ্য রেট অফ বিক্রি হচ্ছে কত? 70 টাকা। তো তাহলে এখানে হচ্ছে কি ঠিক আছে, সেহেতু আরবিআই কোনো ইন্টারভেনশন আসবে না। সাপোজ এখানে ডলারের চাহিদা বেড়ে গেল, ডিমান্ড বেড়ে গেল, সঙ্গে সঙ্গে আরবিআই এখান থেকে আরো $10,000 রিলিজ করে দিল, তাহলে বাজারে কি হলো? সাপ্লাই কম, কন্টিনিউ মেনটেন থাকলো, তাহলেও ডলারের দাম কি হলো? বেরোলো, বাড়লো না, কারণ যা ডিমান্ড ক্রিয়েট হয়েছে আরবিআই কি করেছে না বাজারে ডলার সেল করে দিয়েছে। দ্যাটস মিন আরবিআই সেল দা ডলার, আর আমার ডলারের স্টেবিলিটি থেকে গেছে, রুপির সঙ্গে ডলারের দামে স্টেবিলিটি থেকে গেছে। ঠিক উল্টো ঘটনা, ধরো দেখা গেল যে এখানে ডিমান্ড 20,000 বাট সাপ্লাই হয়ে গিয়েছে 30,000, যাতে ডলারের দাম খুব বেশি না ডেপ্রিসিয়েটেড হয়ে যায়, সেই কারণের জন্য তখন কি করবে? আরবিআই বাই দি ডলার, আরবিআই হিসেবে ডিমান্ড ক্রিয়েট করবে। তাহলে আরবিআই কি করবে? $10,000 বাজারের এক্সেস যে ডলার পড়ে আছে সেই এক্সেস ডলারটা কারেন্ট মার্কেট প্রাইসে কিনে নেবে। তাহলে কি হলো? আরবিআই চলে এলো এখানে ডিমান্ড সাইডে, তাহলে 10,000-এর সঙ্গে আরো 10,000 ডিমান্ড ক্রিয়েট হলো, 30,000-এর সঙ্গে এখানে 30, ওখানে 40,000 হয়েছে না, ধরো 10,000 এটা, তাহলে এখানে 20,000-এর ডিমান্ড পেশ করলো আরবিআই। তো আরবিআই 20,000-এর ডিমান্ড পেশ করলে তাহলে আমরা দেখলাম এখানেও $40,000 সাপ্লাই আছে, এখানে হচ্ছে $40,000 ডিমান্ড ক্রিয়েট হলো, তাহলে আরবিআই কি করবে? এক্সেস ডলারটা কিনে নেবে, তার ফলে কি হবে? বাজারে ডলারের এক্সচেঞ্জের দাম ফাম গুলো খুব ফ্ল্যাকচুয়েট করবে না। এইভাবে আরবিআই কি করে না ফরেন এক্সচেঞ্জের ম্যানেজার হিসেবে কাজ করে। আশা করি সকলে বুঝেছো। এবার আমরা যাই রেগুলেট অ্যান্ড সুপারভাইজ অফ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম। তোমরা জানো আমাদের যে পেমেন্ট এবং সেটেলমেন্ট সিস্টেম চলে সেটাকে রেগুলেট করে আরবিআই তার বিভিন্ন রুটে। কেমন ভাবে? ধরো আমরা কোনো পেমেন্ট, নতুন নতুন পেমেন্ট সিস্টেম আসছে, তারা কি রুলস রেগুলেশন মেনটেন করবে সব দেখভাল করে কিন্তু আরবিআই। এরপরে তোমরা দেখেছো মাঝে মধ্যে বলে যে ব্যাংকের এটিএম ব্যবহারের ক্ষেত্রেও রুলস রেগুলেশন, যে আমি যদি আমার নিজের ব্যাংকের বাইরের ব্যাংকে গিয়ে কাটি টাকা কাটবে, আবার এখন বলছে যে আমি কোনো টাকা নেব না। এই সব যে রুলস এবং রেগুলেশন সুপারভিশন এগুলো হচ্ছে কি আরবিআই করে। আরবিআই আবার তোমাদের দেখবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে, যে সতর্ক থাকো, কাউকে ওটিপি দেবে না, এর মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামও কিন্তু আরবিআই করে। 8 নম্বরে বলেছি ডেভেলপমেন্ট রোল, কারণ ইন্ডিয়ান ডেভেলপমেন্ট যদি সোশিও ইকোনমি ডেভেলপমেন্ট করতেই হয় তাহলে প্রপার মানিটারি ইমপ্লিমেন্টেশন এবং গভর্নমেন্টের বিভিন্ন মোটোগুলোকেও কাজে লাগাতে হয়। আরবিআই কি করে? উইথ কোলাবোরেশন উইথ গভর্নমেন্টের সঙ্গে আলোচনার সঙ্গে সাপেক্ষে বিভিন্ন ডেভেলপমেন্ট রোল বা ফেম করে। তোমরা এখনই দেখেছো যে আরবিআই মাঝে মধ্যেই এক একটা প্রেস কনফারেন্স করছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু লিকুইডিটি ইনজেক্ট করছে আমাদের সোসাইটিতে।
যাতে হচ্ছে কি আমাদের ডিমান্ডের মধ্যে কোনো ঘাটতি না আসে, ব্যাংকিং ব্যবস্থা যাতে না ভেঙে পড়ে, সেই সবের জন্য বারবার করছে। কারণ মানিটারি পলিসি টাইমের পরেও করছে, দ্যাটস মিন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইকেভিক সিচুয়েশনকে যেভাবে হ্যান্ডেল করব, যেমন দেশের গভর্নমেন্টও ভাবছে তেমন আরবিআইও ভাবছে কিভাবে এর মধ্যেও ইকোনমিক স্টেবিলিটি কন্ট্রোল রাখা যায়, স্টেবিলিটি রাখা যায়। এইভাবে বিভিন্ন ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট রোলস হিসেবেও আরবিআই তার কাজ করে চলে। এবার আমি মেন জায়গায় যাই, আজকের যে বিষয় সেখানে হচ্ছে আমরা পড়বো মানিটারি পলিসি। হোয়াট ইজ দ্য মানিটারি পলিসি অফ দ্য আরবিআই? মানিটারি পলিসি করার জন্য একটা মানিটারি পলিসির জন্য একটা মানিটারি পলিসি কমিটি থাকে। এই মানিটারি পলিসি কমিটি 6 জন মেম্বারের হয়, তার মধ্যে 3 জন মেম্বার ফ্রম আরবিআই এন্ড 3 জন মেম্বার ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে 3 জন থাকে, আর 3 জন থাকে আরবিআই এর পক্ষ থেকে। কারা কারা থাকে আমি এখানে লিখে দিয়েছি, শুধু পিডিএফ পাঠিয়ে দেব, তোমরা সেটাকে পড়ে নেবে। এবার আমি এখানে বলি যে আমি মানিটারি পলিসি কমিটি কোনো একটা মানিটারি পলিসি ডিসকাশন করছে, তার কালে কি হবে, এখানে কিভাবে আমি মানিটারি পলিসি 6 জনের তো 6 মত হতে পারে, তো কিভাবে আমরা মানিটারি পলিসি আমরা অ্যাকসেপ্ট করব, সেটা হচ্ছে কি বিভিন্ন জনের বিভিন্ন মত। তাই জন্য আমরা কি করি, এখনকার মানিটারি পলিসি আমরা ভোটের মাধ্যমে মেজরিটি অফ ভোট যার কাছে থাকে তার কাছ থেকেই সেই পলিসিটাকে আমরা অ্যাকসেপ্ট করি। এবার আমরা বলি যে এখানে কি আমরা কজন এলে আমরা মিটিংটা শুরু করতে পারবো, যাকে বলা হয় কোরাম। হোয়াট ইজ দ্য কোরাম অফ দিস মিটিং? মানিটারি পলিসি কমিটির কোরাম হচ্ছে কি 4 জন, অর্থাৎ 6 জন মেম্বারের মধ্যে যদি 4 জন উপস্থিত থাকে তাহলে মিটিংটা শুরু করা যায়, যদি 4 জনের কম থাকে তাহলে মিটিং শুরু করা যায় না। অর্থাৎ কোরাম অফ দিস মানিটারি পলিসি কমিটি মিটিং ইজ 4। এবার মিটিং এ 4 জন উপস্থিত থাকলেও 2-2 রেজাল্ট হলো, সেই ক্ষেত্রে কি হবে, বা 6 জনই উপস্থিত থাকলো, 6 জন উপস্থিত থাকলো তার মধ্যে 3-3 রেজাল্ট হলো, হতেই পারে, যেহেতু জোর সংখ্যা স্বাভাবিকভাবে ইকুয়াল হতে পারে। যদি ইকুয়াল হয়, ইন দিস কেস যদি ইকুয়াল হয় তখন হচ্ছে কি গভর্নর অফ আরবিআই সেকেন্ড ভোট দিতে পারে বা ভেটো পাওয়ার ইউজ করতে পারে, সেকেন্ড ভোট বা ভেটো পাওয়ার ইউজ করতে পারে। অর্থাৎ যদি ইকুয়াল হয় তাহলে সেই ক্ষেত্রে আরবিআই এর গভর্নর যে পলিসিটাকে অ্যাকসেপ্ট করবে সেটাই হচ্ছে কি আমার পলিসি হিসেবেই সেই সময় রিলিজ হবে। অর্থাৎ আমরা জানি যে উর্জিত প্যাটেল কমিটি রেকমেন্ডেশনে আমরা এখন মানিটারি পলিসি করি বছরে, এবং এই মানিটারি পলিসি বায়োমান্থলি হয়। বায়োমান্থলি কেন বলি, মানে 2 মাস পরে পরে মানিটারি পলিসি আসে বলে একে বায়োমান্থলি বলে। এই বায়োমান্থলি মানিটারি পলিসি চালু হয়েছিল ডক্টর রঘুরাম রাজনের সময় থেকে। তো রঘুরাম রাজনের সময় থেকে আমরা দেখেছি বায়োমান্থলি পলিসি আমরা দেখেছি, অর্থাৎ এমনি মানিটারি পলিসি কমিটি বছরে 4 বার মিনিমাম মিট করতে হবে। এখন তো জানোই যে যেহেতু সবার হচ্ছে কি আমাদের বেরোয় 2 মাস পরে পরে বেরোয়, স্বাভাবিকভাবে সবারই দেখা করতে হবে। তো মেনলি হচ্ছে কি এই যে বায়োমান্থলি মানিটারি পলিসি, অর্থাৎ 2 মাস পরে পরে মানিটারি পলিসি আমরা ইস্যু করি। এই বছর যেহেতু কেভিক হয়েছে, কোভিকের জন্য আমরা এবছর কিন্তু 7টা মানিটারি পলিসি দেখেছি। অর্থাৎ আমাদের লাস্ট মানিটারি পলিসি যেটা এপ্রিলে ইস্যু হওয়ার কথা ছিল সেটা বিফোর টাইম, মানে অর্থাৎ 2020-21 ফিনান্সিয়াল ইয়ারের যে মানিটারি পলিসি এপ্রিলে হওয়ার কথা ছিল সেটা অলরেডি আমরা 28শে মার্চ আমরা পেয়ে গেছি। তো আমরা এর সঙ্গে আমরা বুঝতে পারছি যে মানিটারি পলিসি কেন তাড়াতাড়ি এলো, কারণ বিকজ এখন গভর্নমেন্টের রিকোয়ারমেন্ট আছে, সেই কারণের জন্য মানিটারি পলিসি তাড়াতাড়ি রিলিজ করা হয়েছে। তো আমরা এই মানিটারি পলিসি কিভাবে কি কাজ করে, কেন করে, সেগুলো নিয়ে আমরা যাচ্ছি। তার আগে একটু বলা দরকার যে গভর্নর অফ দ্য আরবিআই কত বছরের জন্য নিয়োগ হয়? দ্যাট ইজ অ্যান্সার ইজ 3 ইয়ার্স। 3 বছরের জন্য নিয়োগ হয়, আর 2 বছর এক্সটেনশন করা যায়, ক্যান বি এক্সটেন্ডেড 2 ইয়ার্স মোর, দ্যাট ইজ সবচেয়ে বেশি কতদিন থাকতে পারে? 5 ইয়ার্স। যদি কোনোদিন প্রশ্ন আসে ম্যাক্সিমাম টার্ম অফ দ্য আরবিআই গভর্নর,
ইজ 5 ইয়ার্স। তাহলে এমনি টার্ম কত? 3 বছর। 3 বছরের পর যদি গভর্নমেন্ট মনে করে দেন ক্যান এক্সটেন্ড, যদি মনে করে তাহলে আরো 2 বছরের জন্য এক্সটেন্ড করতে পারে, যদি না মনে করে তাহলে তোমাকে 3 বছর পরে চলে যেতে হবে। বাট মানিটারি পলিসি কমিটির বাকি যে গভর্নমেন্টের তরফ থেকে যে মেম্বাররা সিলেক্টেড হয় তারা 4 বছরের জন্যই আসে। দে আর অ্যাপয়েন্টেড ফর 4 ইয়ার্স। এবার আমরা মানিটারি পলিসির বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ আমি যে পলিসি মেনটেন করব, একটা এখানে একটু বলার দরকার যে আমরা মানিটারি পলিসি কি বেসে করি। এই মানিটারি পলিসির সঙ্গে অর্থাৎ আরবিআই এর সঙ্গে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একসাথে, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নির্ধারণ করে দেয় যে কত পার্সেন্টে হবে, সেটা আরবিআই এর সঙ্গে পরামর্শক্রমে। তো আমাদের প্রেজেন্টলি ইনফ্লেশনারি টার্গেট 4% +- 2% অফ অন সিপিআই কম্বাইন্ড। কনজিউমার প্রাইস ইন্ডেক্সের 4% +- 2%, আমরা তো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি না, চেঞ্জেস হয়। সেই জন্য বলা আছে ব্র্যাকেট কত, যে 2% থেকে 6%, অর্থাৎ 2%-এর কমে নয়, 6%-এর বেশি নয়, সেই ধরনের পলিসি মেনটেন করা কথা আছে। তো এখানে হচ্ছে কি অন সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স কম্বাইন্ড। কনজিউমার প্রাইস ইন্ডেক্স 3 ধরনের হয়, একটাকে বলে সিপিআই রুরাল, সিপিআই আরবান, আর এই আরবান আর রুরাল মিলিয়ে তাকে বলা হয় কম্বাইন্ড। এই সিপিআই কম্বাইন্ড এর উপর বেস করে আমরা হচ্ছে কি এখন মানিটারি পলিসি, আমাদের মেন লক্ষ্য 4% এবং 4%-এ আমাদের রেঞ্জ 2 to 6%। এটার মধ্যে আমরা ইনফ্লেশনকে বেঁধে রাখার চেষ্টা করব বাই দ্য প্রসেস অফ মানিটারি পলিসি। তো এই ইনফ্লেশন বেঁধে রাখতে গেলে কি হবে, আমার হাতিয়ার দরকার। সেই হাতিয়ারটা হচ্ছে কি এই টুলস গুলো, অর্থাৎ আমরা কি বলি না মানিটারি পলিসি ইনস্ট্রুমেন্ট বা মানিটারি পলিসি টুল। এই টুলসটা কি, একটা কোয়ান্টিটিভ টুলস, একটা কোয়ালিটেটিভ টুলস। এই টুলস গুলো নিয়ে আমরা এবার আলোচনা করব যে এই টুলস গুলো ব্যবহার করে আমরা কিভাবে এই ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে পারি। তার আগে আমরা ইনফ্লেশন কাকে বলে সেটা আগে জানা দরকার। হোয়াট ইজ কল দ্য ইনফ্লেশন? ইনফ্লেশন কাকে বলে? আমি যদি বলি যে ইনফ্লেশন কাকে বলে, তাহলে তোমাদের কি মনে হয়? যে কোনো জিনিসের ডিমান্ড বাড়ায়, একটু আগে তোমাদের ডলার ইন্ডেক্সে দেখিয়েছি, ডিমান্ড বাড়ার ফলে তোমার হচ্ছে কোনো জিনিসের দাম বেড়ে যাওয়া। সাপোজ ধরো এখানে 4জন এ বি সি ডি 4জন বায়ার আছে, তারা চাল কিনতে যাবে। এদের পার ডে ডিমান্ড হচ্ছে গিয়ে 10 কেজি চাল। 10 কেজি চাল এদের পার ডে ডিমান্ড ক্রিয়েট করে। বাজারেও আমি একটা কখনো বাজারে বিক্রেতা রাখি না, একটাই কারণে যে একজন বিক্রেতা হলে সে তো চাল ঘরের ভিতর চেপে রেখেও দাম বাড়াতে পারে। আমি যেহেতু বহু ক্রেতা বলেছি, এখানেও বহু বিক্রেতা, আমি বললাম যে EFGH এরা 4জনেও চাল এনেছে। কত কেজি চাল আছে? 10 কেজি চাল আছে। রাইসের ডিমান্ড ক্রিয়েট হয়েছে কত? 10 কেজি। সাপ্লাই আছে বা সেলারের কাছে কত আছে? 10 কেজি। এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে অ্যাট দ্য রেট অফ ₹10, 10 টাকা পার কেজি হিসেবে চাল বিক্রি হচ্ছে। সাপোজ এখানে আরো 2জন এসে যুক্ত হলো, A1 এবং A2, তাদের দুজনের কাছে আরো ডিমান্ড ক্রিয়েট হলো 5 কেজি। এবার দোকানদাররা দেখলো যে প্রত্যেকে এসে চাল খুঁজছে, ওরা বুঝতে পারলো যে আমার আজকের ডিমান্ড ভালো আছে, বাজারে চাহিদা ভালো আছে। তাহলে আমি কি করব? আমি দেখতে পাচ্ছি আজকের ডিমান্ড হয়েছে, কালকের আমি 10 টাকার কেজি ধরে চাল কিনেছি, বাট আজকের যেহেতু 15 কেজির ডিমান্ড ক্রিয়েট হয়েছে, সেই জন্য দোকানদারের কাছে যেহেতু 10 কেজি চাল আছে, স্বাভাবিকভাবে ওরা কি করলো যে আজকের চালের দাম বাড়িয়ে দিল, বললো 12 টাকা পার কেজি। তাহলে আমি দেখতে পেলাম কত ইনফ্লেশন হয়ে গেল, যে কোনো একটা জিনিস 20% রাতারাতি বেড়ে গেল। তো এটা একটা জিনিস ভাবো যে রাতারাতি 20% বেড়ে গেল। তো এই লেভেলের যদি ইনফ্লেশন হতে থাকে তাহলে তো জিনিসপত্রের, তাহলে আমার একটা জিনিস কি বুঝলাম, যে এখানে যেহেতু ডিমান্ড বেড়েছে, সাপ্লাইতে স্টেবল আছে, স্বাভাবিকভাবে আমার এখানে ডিমান্ড অর্থাৎ জিনিসের দাম বেড়ে গেছে। এবার যদি সাপ্লাই বেড়ে যেত, 5 কেজি ধরো এই দোকানদারের কাছে আরো চাল চলে এসছে, যদি দেখা যেত যে 5 কেজি চালের ডিমান্ড বেড়েছে, তো 5 কেজি
চালও সাপ্লাই বেড়ে গিয়েছে, তাহলে কি হতো, এদেরও কাছে 15 কেজি হয়ে যেত এবং দামের স্টেবিলিটি হতো, অর্থাৎ দাম কিন্তু বাড়তো না। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে যদি ডিমান্ড বাড়ে তাহলে গুডসের সাপ্লাইও বাড়তে হবে। ডিমান্ড বাড়ার সাথে সাথে যদি গুডসের সাপ্লাই বেড়ে যায়, তাহলে আমরা এটা নিশ্চিত যে জিনিসের দামের স্টেবিলিটি থাকবে। তাহলে কি আরবিআই গুড সাপ্লাই করে? এটার অর্থ, প্রশ্ন হচ্ছে কি, উত্তর হবে একটা না, যে আরবিআই গুড সাপ্লাই করতে পারে না। তাহলে গুড সাপ্লাই কে করে? গুড সাপ্লাই করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তার ডিসিশন নিতে পারে। স্টেট গভর্নমেন্ট, গভর্নমেন্ট হচ্ছে কি দায়িত্ব নিতে পারে, বা স্টেট গভর্নমেন্ট হোক, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যেই হোক না কেন, তারা গুডসের সাপ্লাইয়ের জন্য নীতি নির্ধারণ করতে পারে, এ করতে পারে। এবার তোমরা বলতে পারো, দেখো মাইক্রো লেভেলে 5 কেজি চালের ডিমান্ড বেড়েছে, তুমি বলতে পারো 5 কেজি নিয়ে চলে যা ভাই। বাট এটা যখন সারা ভারতবর্ষের ডিমান্ড বাড়বে, সেই ডিমান্ডটাকে কন্ট্রোল করা খুব সহজ নয়। যেমন আমি তোমাকে জাস্ট এক্সাম্পল দিই, ধরো সারা ভারতবর্ষের ডিমান্ড, এটা হচ্ছে সাপ্লাই, দিস ইজ দ্য ডিমান্ড অ্যাট সাপ্লাই। ডিমান্ড অফ রাইস আমি বলে দিলাম যে 100 মিলিয়ন টনস ডিমান্ড অফ রাইস ভারতের প্রতি মাসে তৈরি হয়েছে। আর সাপ্লাই অফ রাইস দেখতে পাচ্ছি আমি, দেখা গেল 80 মিলিয়ন টনস। যেহেতু সাপ্লাই কম আছে, তাহলে কি হবে, 20 মিলিয়ন টনস অফ রাইস আমাকে কি করে আনতে হবে। এখানে তার রাতারাতি কেউ চাষ করে ফেলতে পারবে না, যে বাবা এরকম একটা পদ্ধতি আনলো যে চাল ছড়িয়ে দিলাম আর রাতারাতি গাছ হয়ে গেল, তার থেকে দানাটা নিয়ে নিলাম, মেশিনে ফেলে দিলাম, যে 24 ঘন্টার মধ্যে আমার চাল তৈরি হয়ে গেল, যেটা তোমরা প্লাস্টিক চাল বলো আর কি। এখন সেরকম তো কিছু করা সম্ভব নয়। অর্থাৎ চালের জন্য একটা 3 মাসের একটা সিজন বা 4 মাসের একটা সিজন লাগবে, সেই সিজনের পরে আবার নতুন চাল সাপ্লাই আসবে। ভারতবর্ষের কাছে আর সাপ্লাই নেই, তাহলে কি করবে, এই 220 মেট্রিক টন কি করতে পারে, বিদেশ থেকে আনতে পারে। এই বিদেশ থেকে আনাটাকে কি বলা হয়, ইম্পোর্ট করলো। অর্থাৎ আরো 20 মেট্রিক টন চাল হচ্ছে কে বিদেশ থেকে গভর্নমেন্ট ইম্পোর্ট করতে পারে। যদি গভর্নমেন্ট ইম্পোর্ট করে, তাহলে কি হবে, ইম্পোর্ট কস্ট বাড়বে, অর্থাৎ সেখানে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের উপর একটা প্রভাব পড়তে পারে, এবং জিনিসপত্রের দাম যে রেটে ইম্পোর্ট করা হবে সেই অনুযায়ী দাম বৃদ্ধি হতে পারে। এটা একটা পথ। তাহলে আমার কথা হচ্ছে যে যদি আমার ডিমান্ড একেবারেই কমানো সম্ভব নয়, তাহলে আমাকে কি করতে হবে, সেটা বিদেশ থেকে ইম্পোর্ট করে আনতে হবে, অর্থাৎ বিদেশ থেকে সেই মালটা কিনে আমার দেশে নিয়ে আসতে হবে। তো এটার কাজ কিন্তু আরবিআই এর নয়, এটা কাজ গভর্নমেন্টের। তো গভর্নমেন্ট এর মাধ্যমেও সাপ্লাই চেনটাকে কন্ট্রোল করতে পারে, বাট সব সময় সেটা সম্ভব হয় না বিভিন্ন ক্ষেত্রে। সেই কারণের জন্য কি আমরা একটা জিনিস এখানে বুঝলাম, ডিমান্ড অলওয়েজ ইনক্রিজ হলে সাপ্লাই ইনক্রিজ করতে হবে, ডিমান্ড লেস হয়ে গেলে সাপ্লাইকেও কমাতে হবে দামের স্টেবিলিটি করার জন্য, কারণ না হলে জিনিসের দাম হু করে পড়ে যাবে। তোমরা ফুলকপির দামে শীতকালের ফুলকপি আর গরমকালের ফুলকপি দেখলেই বুঝতে পারবে। দাম যদি একটু কম্পেয়ার করো, বাজার যদি কেউ যাও, তাহলে ইকোনমিক্সটা বুঝে যাবে। তাহলে তোমরা কি বুঝলে, যে সাপ্লাই যদি হু করে বেড়ে গেছে, তাহলে যদি এটা ফুলকপির দামে স্টেবিলিটি রাখতে গেলে গভর্নমেন্টকে কি করতে হতো, ওই ফুলকপিগুলো গভর্নমেন্ট একটা গোডাউনে স্টোর করতে হতো। যদি স্টোর করতে পারতো গভর্নমেন্ট, তাহলে কি হতো, অফ সিজনে সেটা সাপ্লাই করতে পারতো, তাহলে দামের একটা স্টেবিলিটি থাকতো। যেহেতু আমাদের স্টোরেজ ফেসিলিটি সেই লেভেলের নেই, সেই কারণের জন্য দেখবে কাঁচা সবজির দাম, সিজনের সবজির দাম হু করে বাড়ে, হু করে যখন অফ সিজন থাকে তখন প্রচুর দাম বেড়ে যায়। বাড়া কমার ক্ষেত্রে কোনো কন্ট্রোল থাকে না, বা চাল টালের ক্ষেত্রে তো সহজে স্টোর করা যায়, সেই জন্য স্টোর আমরা করতেই পারি। এবার আমার প্রশ্ন, তাহলে আরবিআই এর কাজ কি? আমরা তো এতক্ষণ ধরে ডিমান্ড আর সাপ্লাই নিয়েই শুধু চিন্তা করলাম, যে ডিমান্ড বেড়ে গেল, জিনিসের দামের স্টেবিলিটি রাখার জন্য গুড সাপ্লাইকে বাড়িয়ে দিলাম। তাহলে আমার এখন এইখানেই প্রশ্ন এসে দাঁড়ায়, তাহলে আরবিআই কি করবে? আরবিআই এর কাজ কি? মানি সাপ্লাই। আরবিআই এর হাতে আছে কি, এই টুলস গুলো বের করে মানি সাপ্লাইকে কন্ট্রোল করতে পারে। এবার জাস্ট সেই এক্সাম্পলটার মাধ্যমে ফিরে আসি। ধরো এ বি সি ডি আমি লিখেছিলাম,
এখানে লিখেছিলাম কি ই এফ জি এইচ, এরা চারজন সেলার। এবার আমি বলেছিলাম যে A1 এবং A2 এসছে, আমার সাপ্লাই বেড়ে গেছিল। এদিকে এরা ছজনে যখন বাজারে যাচ্ছে, বাজারের সামনের যে ঢোকার মুখে একটা বোর্ড লাগানো আছে। আজকে তোমরা জানো যে সেভিং মানে ইন্টারেস্ট রেট অনেক কমে গিয়েছে। তো কি করলো যে লেখা আছে আজকের জন্য যদি তোমরা ফিক্সড ডিপোজিট করো, এফডি করো, তাহলে তোমরা 15% ইন্টারেস্ট রেট লাগবে, এটা এসবিআই লিখে রেখেছে। এই বাজারে যেতে যেতে অনেকে কি করবে যে ঠিক আছে আমরা একটু এক্সেস মাল না কিনে একটু কম কিনি, কিছুটা সেভিংস করে যাই, কালকে আজকে একটা ফিক্সড ডিপোজিট করে আসি। এরকম করে দেখা গেল যে এখানে এদের কাছ থেকে কম্বাইনলি দেখা যেতে পারে যে আমি তোমাদের দাম কত বলেছিলাম 10 টাকা করে কেজি, তো 5 × 10 সমান সমান 50 টাকার ডিমান্ড অটোমেটিক্যালি দেখবে মাইক্রো লেভেলে কমে গেল। এরা কি করে গেল, এরা বাজার থেকে কম মাল কিনে নিয়ে গিয়ে এটা ব্যাংকে জমা দিল। তাহলে কি হলো, বাজারে আমার ধরো দরকার ছিল 1 কেজি চাল, আমি গিয়ে বললাম যেহেতু আমার 800 গ্রাম চালেও হয়ে যায়, আমরা একটু ভাত নষ্ট নষ্ট করতাম, সেটা এখন করব না, এখন হচ্ছে গিয়ে কি করলাম 800 গ্রাম চাল কিনে আনলাম, অর্থাৎ 200 গ্রামের ডিমান্ড আমি ডাউন করলাম। এইভাবে প্রত্যেকের ডিমান্ড ডাউন করলো, সেই টাকাটা এক্সেস টাকাটা কি করলো না ব্যাংকে সেভিংস করতে চলে গেল। তো এইভাবে কি করতে পারি না ব্যাংক সেই টাকাটাকে তুলে নিল এবং প্রাইমারি লেভেলে তোমার সাপ্লাই কি হলো কমে গেল। এবার ব্যাংক থেকে সেই টাকাটা যদি আরবিআই তুলে নেয় তাহলে দেখবে মানি সাপ্লাই আর বাজারে কমে যাবে। যদি মানি সাপ্লাই কমে যায় তাহলে আমি কি বুঝলাম যে ডিমান্ড বাড়লে, যদি ডিমান্ড এখানে থেকে ইনফ্লেশনের কথা বলি, যদি ইনফ্লেশন কে কন্ট্রোল করতে হয়, ইনফ্লেশন যদি বাড়ে তাহলে আমি কি করব মানি সাপ্লাইটাকে শুধু কমিয়ে দেব। ইটস এ ইনভার্স রিলেশন। গুড সাপ্লাই ডাইরেক্ট রিলেশন, এটা হচ্ছে ইনভার্স রিলেশন। অর্থাৎ ইনফ্লেশন যদি বাড়ে, অর্থাৎ আমার 8% ইনফ্লেশন হচ্ছে, আমি কি করব মানি সাপ্লাই কমাবো। মানি সাপ্লাই কমালে ও অটোমেটিক্যালি কি করবে না এটা কমে হয়তো 6%-এ চলে আসবে, কমে হয়তো 5%-এ কমে। যদি আমার কাছে হচ্ছে কি এই যেমন ধরো আজকের তোমার কাছে খুব ইচ্ছা আছে অনেক কিছু কেনার, বাট পকেটে টাকা নেই, মানে মানি সাপ্লাই নেই বলে টাকা নেই, তাহলে তোমার কি ইচ্ছা হলো আজকের 5 স্টার লিভিং নেওয়া, তুমি কি পারবে? যেহেতু তোমার পকেটে টাকা নেই তুমি পারবে না, অর্থাৎ তুমি তোমার ডিমান্ডকে কাটেল করলে। সেই যে কোভিড-19 জন্য মানুষের আয় কমে গেল, ডাল ভাত খেতে বাধ্য হলো। তো এইভাবে আস্তে 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 কি হয় না, অর্থাৎ যদি মানি সাপ্লাইটাই কমে যায়, কোনো একটা পদ্ধতি এই ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করে, আমি ইনস্ট্রুমেন্টের গল্পে যাব, ইনস্ট্রুমেন্টের গল্প গেলে আরো মজা লাগবে, যে ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করে আমি কি করব, যদি ইনফ্লেশন বাড়ে তাহলে মানি সাপ্লাই কমাবো, যদি ইনফ্লেশন কমে যায় আমি মানি সাপ্লাই বাড়াবো। ইনফ্লেশন কমে যাওয়া বা ডিফ্লেশন, ডিফ্লেশন কাকে বলে, নেগেটিভ ইনফ্লেশনকে ডিফ্লেশন বলে। জিনিসের দাম দিন দিন কমে যাচ্ছে, দিন দিন কমে যাওয়া মানে কি ডিমান্ড অনেক কমে গিয়েছে। আরে এটা কখনো ইকোনমিক্স চায় না যে ডিফ্লেশন হোক, মানে গত বছর চাল কিনেছিলাম 50 টাকা, এবছর চাল কিনছি 40 টাকায়, যদি এই ব্যবহার হয় আগামী দিন দেখবে চালের ব্যবসা সব উঠে যাবে। তো অর্থাৎ এইরকম ভাবে সার্কেল হলে একে একে কোম্পানি সব বন্ধ হতে থাকবে। অর্থাৎ ডিফ্লেশন ইকোনমিক্সে মাঝে মধ্যে একটা দুটো মাসে বা উইকলি হলো সেটা কোনো ব্যাপার নয়, হয়তো সেটা সামলে নেওয়া যাবে। লং টার্মে ডিফ্লেশন একেবারেই কন্ট্রোল নয়। আর গ্রোয়িং ইকোনমির ক্ষেত্রে অলওয়েজ ইনফ্লেশন দরকার। সেই জন্য তোমরা দেখেছো আরবিআই বলেনি যে 0% বা তার নিচে ইনফ্লেশন রাখবো। আরবিআই টার্গেট দেওয়া হয়েছে কত, 2 থেকে 6%। দ্যাট ইজ কিছু হলেও জিনিসের দাম বাড়বে, কিছু হলেও জিনিসের দাম বাড়লে তাহলে সোসাইটি সিস্টেম, অর্থাৎ বাড়াটা এমন না হোক যেটা গায়ে ফোঁসকা পড়ে যায়, যে রোজ রোজ 10 টাকা করে 10% বেড়ে যাচ্ছে, তাহলে তো মানুষ সহ্য। এবারে দেবজিৎ বলো। স্যার বলছিলাম টাকার দামের সাথে ডলারের রিলেশনটা যদি আরেকবার একটু বলেন, যে ওই টাকার দামটা কিভাবে এই ধরো যে কোনো জিনিসের, এই বাকি যারা অন করেছো তারা অফ করে নাও, আমি যে হাত তুলবে আমি তাকে বলে দেবো, কথা হয়ে গেলে সে সাউন্ড অফ করে নেবে। তো দেবজিৎ খুলে রাখতে পারো, দেবজিৎ আমার সঙ্গে যেহেতু ডাইরেক্ট কথা বলছো। তো মেন ব্যাপারটাও একটা ভালো প্রশ্ন করেছে, যে ওর মধ্যে প্রশ্ন জেগেছে কিভাবে টাকার দাম ফাম বাড়বে। তুমি একটা জিনিস ভাবো, একটা ইন্টারন্যাশনালি ধরো আমি এক্সপোর্ট করছি, ঠিক আছে,
এক্সপোর্ট করলে আমি কি করি? গুড সাপ্লাই করি হুম নাকি না? হুম না, গুডসটা আমি বেরিয়ে যায়, তার বেরিয়ে বদলে যায়। আমি কি পাই? ডলার পাই। ধরো ডলার আমি পাই। এক্সপোর্ট করেছি, $100 পেয়েছি, তুমি হুম ইম্পোর্ট করেছো। হুম তুমি ইম্পোর্ট যদি করো মানে কি? তুমি গুডস কিনেছো। গুডস তুমি কিনেছে। এবারে যে যে বিদেশি লোকের কাছ থেকে গুডস কিনেছো তাকে তো আর টাকা দিলে সে নেবে না, না, তাকে ডলার ডলার। দিতে হবে। তুমি বাজারে দৌড়ালে ডলার কিনতে, হুম তোমার দরকার $200, আমার কাছে আছে $100, হুম ঠিক আছে? হুম এরকম আমাদের মতো 10 জনের কাছে আছে $100, মানে $1000। আর হুম তোমার বাজারে ডিমান্ড ক্রিয়েট হয়েছে তোমাদের মতো আরো 10 জন, মানে $2000। এবার আমরা কি হুম করব? আমি তখন বলবো যে আমাকে ডলারের দাম বেশি দিতে হবে, হুম অর্থাৎ আমি $1 70 টাকায় দেবো না 80 টাকায় দেবো। তুমি হুম বললে আমার ইমিডিয়েট দরকার, আমি কি করবো? তাহলে $80 কিনবো, না হলে হুম আমার ট্রেডটা নষ্ট হয়ে যাবে। তাহলে কি হুম হয়ে গেল? রুপির দামটা ফল করলো না? ফল আগে করে গেল। $1 দাম তোমার 70 টাকা ছিল, এখন আশি হুম টাকা হয়ে গেল। তাহলে রুপি হুম ইজ ডেপ্রিসিয়েটেড। একে বলা হয়, যদি রুপির দাম হুম ডলারের রেসপেক্টে কমতে থাকে হুম তাহলে তাকে বলা হয় ডেপ্রিসিয়েটেড। হুম মানে যে কোনো ফরেন হুম কারেন্সির সঙ্গে তোমার যেটা দাম যদি কমে তাহলে ডেপ্রিসিয়েটেড, ওপরে উঠলে অ্যাপ্রিসিয়েটেড। তাহলে কি হুম হলো? বাজারে ডলারের দাম বেড়ে গেল। তাহলে হুম এইটা যাতে না হয়, তখন যেই বাজারে এক্সেস ডিমান্ড ক্রিয়েট হয়েছে, আরবিআই তার ট্রেজারি থেকে কিছু ডলার ছেড়ে দেবে। হ্যাঁ স্যার, পরের কোশ্চেনটা ওটা ছিল যে বললেন আরবিআই ম্যানেজার হিসাবে কাজ করে, ওটাকে কন্ট্রোল করে। হ্যাঁ, আরবিআই কি করলো? ওই যেই বাজারে ডিমান্ড বেড়ে গেল, আরবিআই একটা কাউন্টার খুলে দিল যে আমি ডলার বিক্রি করছি। তুমি তখন দেখলে কি, হুম যে আরবিআই এর নিচের দালালগুলোর থেকে কিনবো কেন? আমি যাই আরবিআই এর ঘরে কাউন্টারে দাম দিই, আমি পারফেক্ট দামে তোমাকে বলছি, হুম নিচে বলছে 80 টাকা, আরবিআই এর ঘরে হুম 70 টাকা, তুমি তার নিচ থেকে কিনছো। কিন্তু তুমি তখন কি বলবে? হুম আরবিআই থেকে নিয়ে নিই, আমার অত টাকা অত ডলার লাগবে যে তুমি হুম আরবিআই থেকে নিয়ে নিলে। এইভাবে আর স্যার আরবিআই ডিমান্ডটা কিভাবে ক্রিয়েট করে? আরবিআই ডিমান্ড তো ক্রিয়েট করবে তোমাকে সাপ্লাই, মানি সাপ্লাই বাড়িয়ে। ধরো তোমাকে, আমি আমি কি করলাম, কিভাবে ডিমান্ড ক্রিয়েট করবে দেখো। তুমি ধরো একটা বাড়ি তৈরি করবে, তোমার স্বপ্ন আছে। হুম এবার বাড়ি তৈরির ক্ষেত্রে তুমি, বা তোমার দেখবে বাইকটা কি করে ভরে গেল, এটা দিয়ে সবচেয়ে ভালো উদাহরণ হবে। হুম বাইকের আগে দেখবে বাইক খুঁজে পাওয়া যেত না, এখন যেই না। বললো 1 টাকা জমা দিলে বাইক দিয়ে দেবো, পাড়ায় হুম পাড়ায় এক একটা বাড়িতে 3-4টে করে বাইক হয়ে গেল না? হুম 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 তা বাইক কিনলো মানে কি? সে তো খরচ করলো। কি হুম করেছে না, আরবিআই একটা রুলস এর মাধ্যমে মার্জিন কমিয়ে দিয়েছে। আগে বলতো যে বাইক কিনতে গেলে তোমাকে 50% মার্জিন দিতে হবে, বাকিটা লোন হবে। এখন আরবিআই হুম বললো যে 1 টাকা মার্জিন দিলে হবে। তাহলে তুমি কি আচ্ছা। করলে, যে আজকের আমার কাছে একসাথে 50,000 টাকা নেই, বাট হুম 1 টাকা তো আর ট্যাক্সের টাকা মিলিয়ে হয়তো 10,000 টাকা আছে, আমি বাইক কিনে ফেললাম। হুম হুম এটা বাকিটা ইনস্টলমেন্টে আমার মান্থলি ইনস্টলমেন্ট করে দিল, হুম যেটা আমি হুম বেয়ার করতে পারবো। এর ফলে কি হবে? কনজাম্পশন বাড়ছে, তো সাপ্লাই হুম তো বাড়ছে না। এর সঙ্গে হুম সঙ্গে যদি সুদের হার কমে যায়, হুম সুদের হার কমে যায় মানে এইরকম যে আমি বাইক কিনতে গেলে আমাকে আগে 20% সুদ দিতে হতো, এখন হুম বললো যে 2% সুদ দিতে হবে। তাহলে হুম কিছু জনের আজকের কেনার হয়তো এক বছর পরে কেনার ইচ্ছে ছিল, বলবে এই সুদের হার কমে গেছে এখনই কিনে নি। হুম বুঝলে তো? এইভাবে বাজারে মানি সাপ্লাইকে বাড়ায়। অর্থাৎ তুমি লোন নিলে, দিলে, অর্থাৎ লোন রুল। নেওয়া মানে কি, তোমার হাতে টাকা এলো, তুমি খরচ করলে, বাইকের দোকানদার পেলো, বাইকের দোকানদার তার মানে যেখান থেকে বাইক ম্যানেজারের এনেছে টাকা সেখানে দিল। দিল, সেখান থেকে এমপ্লয়িরা পেলো। এইভাবে সকলে পাচ্ছে। সিম্পল বোঝো, ক্যাশ রিজার্ভ রেশিও আর স্ট্যাটুটরি লিকুইড রেশিও। ব্যাংকের যদি আমাকে চালাতে হয়, ব্যাংক যদি আমাকে চালাতে হয়, তাহলে সাম পোর্শন আমাকে কি করতে হবে? না, রিজার্ভ রাখতে হবে। সাম পোর্শন নিড টু বি রিজার্ভ। তাহলে যদি ব্যাংক আমাকে চালাতে হয়, রিজার্ভ রাখতে হবে। তো কি ধরনের রিজার্ভ রাখতে পারি? তো আরবিআই বলেছে, আরবিআই এর রিজার্ভ 2 রকমের হয়। একটাকে বলা হয় সিআরআর, দ্যাটস মিন ক্যাশ রিজার্ভ রেশিও, আর একটাকে বলা হয় এসএলআর, স্ট্যাটুটরি লিকুইড রেশিও। তো লিকুইড মেনটেনের জন্য এই দু ধরনের রিজার্ভ রাখতে হয়। তো রিজার্ভটা রাখতে হয় কিভাবে? রাখতে হয় 10 টাকা রাখতে হয়, 15 টাকা রাখতে হয়, তার তো একটা ক্রাইটেরিয়া আছে। আরবিআই বলে যে সাম পার্সেন্টেজ, কেন সাম পার্সেন্টেজ বলি, এটা প্রতি মানিটারি পলিসি অনুযায়ী চেঞ্জেস হয়। আজকে 2% আছে, কালকে 5% হতে পারে। আজকে যেমন 3% সিআরআর আছে, এটা পরে 4% হতে পারে, 5% হতে পারে। সাম পার্সেন্ট অফ এনডিটিএল, সাম পার্সেন্ট অফ এনডিটিএল এর তোমাকে ক্যাশে রিজার্ভ রাখতে হবে। যেহেতু সিআরআর, দ্যাটস মিন সি, দ্যাটস মিন ক্যাশে রিজার্ভ রাখতে হবে।
আরবিআই এর কাছে। অর্থাৎ আমি যে পার্সেন্টেজটা বলবো তোমার এনডিটিএল এর তত পার্সেন্ট তোমাকে ক্যাশ রিজার্ভ রাখতে হবে। এসএলআর সাম পার্সেন্ট অফ এনডিটিএল। এখানে আমার 18.25 মনে হচ্ছে লাস্টের পলিসি অনুযায়ী আছে, এই লাস্ট পলিসি দেখাই 18.25। বাট আমরা আজকের অঙ্কের সুবিধার্থে আমরা এটাকে 4% ধরে করব, এটা 20% ধরেই করছি। কারেন্ট ডেটটা শুধু চেঞ্জেস করে নাও। এবার কারেন্ট ডেট হচ্ছে এটা আছে নিউ পলিসি, এটা 7th পলিসি। এখানে যেমন আমি তোমাকে বললাম যে 17/4 দেখো রিভার্স রেপো রেট 25 বেসিক পয়েন্ট কমিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে যে রিভার্স রেপো রেট আছে 4%, এটা হবে 3.75%। তুমি দেখো এটা হচ্ছে কি 28 তারিখে হয়েছে, এটা হচ্ছে কি 17 তারিখ, মানে 17 দিন পরে চেঞ্জ হয়েছে। এই চেঞ্জটুকু আমার জানা দরকার, আর বাকি কিছু জানার দরকার নেই। বাকিটা আমি আজকের বেসিক নলেজ ক্রিয়েট করে নেব। তো আমাকে ফার্স্টে বুঝতে হবে হোয়াট ইজ কল দ্য এনডিটিএল, সাম পার্সেন্ট অফ দ্য এনডিটিএল বলা হচ্ছে যেহেতু। তারপর আমরা সিআরআর আর এসএলআর নিয়ে গল্প করব যে কে কিভাবে রাখা হবে। আগে এনডিটিএলটা বুঝি। হোয়াট ইজ দ্য এনডিটিএল? এনডিটিএল মানে ফুল ফর্ম হচ্ছে কে নেট ডিমান্ড অ্যান্ড টাইম লাইবিলিটিস। নেট ডিমান্ড অ্যান্ড টাইম লাইবিলিটিস ইজ কল এনডিটিএল। তো আমরা জানি ব্যাংক, ধরো এটা এসবিআই। এসবিআই এর যদি এসবিআই হয়, এসবিআই ব্যাংকের তার কে আমরা ধরো আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি গিয়ে 10,000 টাকা জমা দিলাম। আমি যেই জমা দিলাম তাহলে এসবিআই এর কাছে ওটা কি হবে? এসবিআই এর কাছে ওটা হবে লাইবিলিটি। ডিপোজিট, এনি ডিপোজিট মানি ইজ দ্য লাইবিলিটিস অফ দ্য ব্যাংক। অর্থাৎ আমি এটা যেটা জমা দিলাম দ্যাট ইজ দ্য লাইবিলিটিস। এই লাইবিলিটিস দু ধরনের হয়, যেটাই আমরা ডিপোজিট করি, হোয়াট অ্যামাউন্ট আই এম ডিপোজিটিং দ্যাট ইজ দ্য লাইবিলিটিস অফ দিস ব্যাংক। ব্যাংকের লাইবিলিটিস। তো ব্যাংকের লাইবিলিটিস দু ধরনের হয়, একটাকে বলা হয় ডিমান্ড লাইবিলিটিস, একটাকে বলা হয় টাইম লাইবিলিটিস। ডিমান্ড লাইবিলিটিস কাকে বলা হয়? যেটা ডিমান্ড করলেই তোমার দিতে হবে, যেমন সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট। সেভিংস আর কারেন্টকে একসাথে বলা হয় কাসা। কারেন্ট অ্যাকাউন্ট এন্ড সেভিং অ্যাকাউন্ট, কাসা। এই কাসা যার ভালো, ব্যাংকের পারফরমেন্স তত ভালো, কারণ সবচেয়ে লো কস্ট টাকা তুলতে পারে এই কাসার মাধ্যমে। তো আমি দেখলাম সেভিংস অ্যাকাউন্টে যে টাকা থাকবে, কেমন ধরো আমি আজকে 10,000 টাকা সেভিংস অ্যাকাউন্টে ফেললাম, ব্যাংক সবে দেখলো আর নিচে এলাম, এটিএম থেকে 10,000 টাকা তুলে নিলাম। দেখ কি মজা লাগে, ও আটকাতেও পারবে না আমাকে। তাহলে দেখো ডিমান্ড এসে মাত্র চলে যেতে পারে, মানে এর কোনো ফ্লেক্সিবিলিটি নেই। ম্যাক্রো লেভেলে হয়তো চেঞ্জেস নাও হতে পারে, বাট আমি মনে করলে দিলাম ওপরে, 2 ঘন্টার মধ্যে আমি এখানে তুলে নিলাম। তো এটাও হতে পারে। বা আমি টাকা ফেললাম, আর একজনকে পেমেন্টের চেক দেওয়া আছে, সে সঙ্গে সঙ্গে তুলে নিল। তো এইভাবে ব্যাপার স্যাপার গুলো হতে পারে। তো কাসার ক্ষেত্রে ডিমান্ড করলেই দিতে হবে, সেই জন্য একে। এবার সেভিংস এর ক্ষেত্রে এই জন্য দেখবে কারেন্ট অ্যাকাউন্ট ডিমান্ড করলেই দিতে হয় একেবারেই, সেই জন্য ফুল লিকুইডিটি থাকে, সেই কারণে কারেন্ট অ্যাকাউন্টে কোনো সুদ দেওয়া হয় না, 0% ইন্টারেস্ট। সেভিংস অ্যাকাউন্টে কিছু সুদ দেওয়া হয়, কারণ সেভিংস অ্যাকাউন্টে কিছু রেস্ট্রিকশন লাগানো যায়। যেমন আমি ধরো আমার কাছে 2 কোটি টাকা সেভিংস অ্যাকাউন্টে আছে, হুশ করে গিয়ে আমি ব্যাংকে 2 কোটি টাকা চাইলেই পাবো এমন কোনো কথা নেই। ব্যাংকের ম্যানেজারকে চিঠি লিখতে হবে, লিখলে বলবে ঠিক আছে আজকে 2 লাখ টাকা নিয়ে যান, আজকে 5 লাখ, অর্থাৎ সাম রেস্ট্রিকশন ক্যান বি ফলোড। সেই জন্য সেভিংস অ্যাকাউন্টে কিছু কিছু তোমরা সুদ পাও। আর তারপরে ডিমান্ড ডিপোজিট। ডিমান্ড ডিপোজিট মানে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ডিমান্ড ড্রাফট, ডিমান্ড ড্রাফট কাটলাম, ধরো আমি আজকে তোমরা ধরো আজকে আমার ইনস্টিটিউটের নামে একটা ডিমান্ড ড্রাফট কাটলে, তোমরা এসে আমাকে ফর্ম ফিল আপের সঙ্গে ডিমান্ড ড্রাফট জমা দিলে। তোমাদের যখন জমা দাও, তোমরা যখন ডিমান্ড ড্রাফট কেটেছো, প্রত্যেকেই ডিমান্ড ড্রাফট কেটেছো, এটা আমি ধরে নেব যে নিশ্চিত চান্সেস বেশি। তো ডিমান্ড ড্রাফটে কি দেখেছো, যে টাকার ডিমান্ড, ধরো 1,000 টাকার ডিমান্ড ড্রাফট কাটছো, তার সঙ্গে ব্যাংকের কিছু চার্জ 25 টাকা হলে 25 টাকা লিখে 1,025 টাকা দিলে তোমাকে একটা চেকের মতো দিল, সেটা হচ্ছে ডিমান্ড ড্রাফট। সেখানে লেখা আছে 1,000 টাকার ডিমান্ড ড্রাফট। অর্থাৎ সেটা যখন আমার ইনস্টিটিউটে জমা দিলে, ইনস্টিটিউট সঙ্গে সঙ্গে লিকুইডিটি করে নিতে পারে, অর্থাৎ ইটস এ ফুল লিকুইডিটি। যে সেই জন্য ডিমান্ড ড্রাফট যখনই আমি চাইবো সঙ্গে দিতে পারবো। অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট,
ডিমান্ড ড্রাফট, এগুলোকে হচ্ছে কি আমরা একসাথে বলি ডিমান্ড লাইবিলিটিস অফ দিস ব্যাংক। এর সঙ্গে সঙ্গে তোমরা জানো আমি একটা ফিক্সড ডিপোজিট করলাম, সেটা হচ্ছে মেয়ের বিয়ের জন্য, তাহলে কি হবে 15 বছর, বা মেয়ের এডুকেশনের জন্য, মেয়ে যখন আইআইটি তে পড়বে তখন আমি খরচ করব 20 বছর পরে। তো 20 ইয়ার্স এর পরে বা 18 বছর পরে আমার মেয়ে হয়তো আইআইটি তে চান্স পেল বা এমবিএ করতে বিদেশ চলে গেল। তো সেই সময় আমার যে টাকা লাগবে সেটা আমি তার জন্য যদি রাখি, তাহলে আমরা কি করবো, ফিক্সড ডিপোজিট করব। অর্থাৎ আমার 15 বছর লাগবে, 20 বছর পরে লাগবে। তো সেই কারণের জন্য এখানে টাকার ম্যাচুরিটির জন্য একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই নির্দিষ্ট টাইমের আগে যদি আমি ভাঙতে যাই ব্যাংক তার জন্য চার্জেস অ্যাপ্লাই করে। সেই জন্য দেখবে এখানে ফিক্সড ডিপোজিটে সবচেয়ে সুদের হার বেশি হয়, কারণ ব্যাংকের কাছে অনেকটা টাইম পায় যে আমি তোমার কাছ থেকে 10 বছরের জন্য টাকাটা পেয়েছি, সঙ্গে সঙ্গে আমি কোনো একটা লং টার্ম লোনের ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারি। ইন বিটুইন দ্যাট আমি যদি 2 বছরের পরে যদি আমি সেটাকে তুলতে যাই, দেখবে আমার মূল টাকার উপরেও কিছু চার্জেস ওরা কেটে নিয়েছে, অর্থাৎ পেনাল্টি লাগাতে পারে। তো স্বাভাবিকভাবে ফিক্সড ডিপোজিট, তারপর তোমরা জানো আরডি হয়, রেকারিং ডিপোজিট। আমি কি করলাম যে না ধীরে ধীরে টাকা জমাবো কোনো একটা গোল পারপাসে, আমি 5 বছরের আরডি করেছি, তাহলে ব্যাংক জানে কি তুমি যে টাকাটা দিচ্ছ সেটা 5 বছর পরে রিলিজ হবে, দ্যাটস মিন ইট ইজ কল দা টাইম ডিপোজিটস বা টাইম লাইবিলিটিস। তো এদেরকে আমি একসঙ্গে কি বলতে পারি, ডিটিএল। তাহলে আমার এদের টোটালকে আমি কি বলবো, ডিটিএল, অর্থাৎ ডিমান্ড অ্যান্ড টাইম লাইবিলিটিস। বাট আমি কেন নেট বলছি, নেট মানেই আমি তোমাদের একটা কথা বলি কি, নেট তখনই হয় যখন কিছু বিয়োগ করা হয়। তুমি দেখো রোজ কিছু জন টাকা জমা দিচ্ছে, আবার কিছু জন উইথড্র করছে, কিছু ফিক্সড ডিপোজিট হচ্ছে, তেমন কিছু ফিক্সড ডিপোজিট ম্যাচিওর হচ্ছে। তো এইভাবে কিছু যোগ কিছু বিয়োগ। সাপোজ ধরো আমি এসবিআই এর একটা জাস্ট এক্সাম্পল দিই, ধরো দেখা গেল এসবিআই এর কাসাতে জমা পড়েছে 30 টাকা, টাইম ডিপোজিটে জমা পড়েছে 140 টাকা, আর এখানে হচ্ছে কি দেখা গেল তোমার হচ্ছে কি ডিপোজিট অ্যান্ড ম্যাচিউরিটি, এই দুটো মিলিয়ে দেখা গেল 70 টাকা উইথড্র হয়েছে। তাহলে আমার কি হচ্ছে 170 থেকে 70 বাদ 100 টাকা হলো আমার এনডিটিএল, নেট ডিমান্ড অ্যান্ড টাইম লাইবিলিটি। অর্থাৎ 170 টাকা আমার জমা হয়েছিল, আর তার থেকে 70 টাকা আমার অলরেডি ম্যাচুরিটিতে আমার লাইবিলিটিস কমে গিয়েছে। তো স্বাভাবিকভাবে আমার এটাকে বলছি এনডিটিএল। তাহলে আমি যদি বলি 100 টাকা আমার এনডিটিএল, এসবিআই এর 100 টাকা এনডিটিএল, তাহলে আমি কি করলাম, এনডিটিএল হচ্ছে কি আমার 100 টাকা। এই 100 টাকা এসবিআই এর যে এনডিটিএল হলো, সেই এনডিটিএল তাহলে কি হবে, যদি কোনো রেস্ট্রিকশন না থাকে ও ফুল এটাকে কি করতো, যে আমার তোমার মতো লোককে লোন দিয়ে দিত, যাতে না এক্সেস লোন দিতে পারে, স্টেবিলিটি রাখা যায়, ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস থেকে বাঁচানো যায়, ম্যানেজমেন্ট করা যায়। সেই জন্য আরবিআই কি করে না কিছু কিছু রুলস রেগুলেশন ক্রিয়েট করেছে। যদি আমার 100 টাকা এনডিটিএল হয়, তাহলে আমাকে কি প্রথমে বলতে হবে, যে আমি ধরো আমি বললাম যে আমাকে সিআরআর রাখতে হবে। আমি যদি বলি এটা @4% হচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে, 4 টাকা আগে আমাকে সিআরআর হিসেবে রিজার্ভ করে ফেলতে হবে। তারপর বললাম এসএলআর @20% যদি হয়, তাহলে কি হবে, আমাকে আরো 20 টাকা রিজার্ভ করে ফেলতে হবে। তাহলে আমি যেটা এটা বিয়োগ করার পর যেটা পাই, 76 ইজ দা লোনেবল অ্যাকাউন্ট, অর্থাৎ এটা আমার লোন অ্যাসেট হিসেবে কাজ হতে পারে, অর্থাৎ এটা আমি পাবলিককে লোন দিতে পারি। অল আর দ্য অ্যাসেট, সিআরআরও অ্যাসেট, এসএলআরও অ্যাসেট, এটাও অ্যাসেট। তো ব্যাপারটা হচ্ছে কি এটা আমি পাবলিককে লোন দিতে পারি, ফ্রি ফ্লো টু দা মার্কেট। এটা তো ফ্রি ফ্লো নেই, এটা তো আরবিআই ওখানে কেপ্ট করে দিয়েছে, ইউর এ কেপ্ট করে দিয়েছে মানে রেখে দিয়েছে। এটা তো তুমি বাজারে ছাড়তে পারছো না, বাজারে ফ্রি ফ্লো হতে পারে কত, 76 টাকা। আমি তোমাকে বলেছি কি যে সিআরআর এসএলআর বাড়িয়ে মানি সাপ্লাইকে কিভাবে কন্ট্রোল করব। ইন কেস অফ ইনফ্লেশন, ধরো আমি এই সিআরআর রেটটা আমি বাড়িয়ে দিলাম, কি করলাম, এটা বলে দিলাম 10%, এটা বলে দিলাম 40%, না অত বেশি না করে 30% করি। তাহলে কি হবে, এটা 10 টাকা রিজার্ভ হয়ে যাবে, এটা
30 টাকা রিজার্ভ হয়ে যাবে। তাহলে তুমি দেখো যে এখানে আমি 60 টাকা আমি লোন দিতে পারছি। আগে বাজারে 76 টাকা ছাড়তে পারছিলাম, এখন 60 টাকা ছেড়ে তখন আমি তাহলে দেখো এখানে আমি 16 টাকা বাজারে যাওয়া কমে গেল। তাহলে আমি যেহেতু কম লোন দিতে পারছি, সাপ্লাই কমে গেল, অর্থাৎ আমার কাছে কি হবে, লোনের লোনের নেওয়ার লোক কমে যাবে, আমি বেশি জনকে লোন দিতে পারবো না। শুধু তাই না, লোনের রেটও বেড়ে যাবে। কেন লোনের রেট বেড়ে যাবে? আমি বলছি, আমি ধরো এটা @8% আমি টাকাটা তুলেছিলাম, তাহলে কি হবে, আমাকে 1 বছর পর 108 টাকা দিতে হবে। তাহলে আমাকে কি হবে, এটাও তাই, 108 টাকা আমাকে 8% রেটে নিয়েছি, মানে 108 টাকা আমাকে ফেরত দিতে হবে। তাহলে তুমি ভাবো, এই যে আমি তো এখানে থেকে যদি না তেমন ইনকাম পাই, তাহলে আমাকে মেন ইনকামটা 60 টাকার উপর দিয়ে করতে হবে। আগে 76 টাকার উপর আমার 8 টাকা এবং আমার অফিস চালানোর খরচ তুললেই হয়ে যেত। সেটা হতে পারতো হয়তো এরকম, আমাকে 15% ইন্টারেস্ট রেটে দিলে হয়ে যেত। এখন আমাকে দেখতে হবে হয়তো 25 থেকে 30% ইন্টারেস্ট রেট অফার করতে হবে। তাহলে এই রেটে কে নিতে আসবে? লোকে টাকাও নিতে আসবে না। এই অবস্থাটা ক্রিয়েট হতে পারে। এইভাবে আমি কি করব, তাহলে আমি এটুকু কি বুঝলাম, যে যদি আরবিআই ইনফ্লেশনকে কন্ট্রোল করতে চায় বা ইনফ্লেশনকে কমাতে চায়, তাহলে কি করবে, সিআরআর বাড়িয়ে দেবে, এসএলআর বাড়িয়ে দেবে। এসএলআর বাড়িয়ে দিল, সিআরআর বাড়িয়ে দিল, মানে কি হলো, মানি সাপ্লাই কমে গেল। মানি সাপ্লাই কমে গেল মানে কি হলো, বাজারে বেশি ডিমান্ড তৈরি হবে না, জিনিসের দাম অটোমেটিক্যালি স্টেবল হবে। কারণ বাণিজ্যিক ব্যাংক থেকে যদি না লোনই পায়, তাহলে আমি ধরো আজকে বাইকের লোনই পেলাম না, তাহলে আমি বাইক কেনা পোস্টপন করে দেবো না। আজকে যদি বলে 15%-এর জায়গায় আমাকে আজকে বলে যে 25%, আমি হোল্ড করবো না আমার বাইক কেনা? আমি না করি, দেখা যাবে ভারতবর্ষের 1 কোটি লোক বাইক কেনার লোক ছিল, তাহলে আমি দেখতে পারবো ওখানে দেখবো 10 লাখ লোক বাইক কিনছে না, তাহলে 90 লাখ লোক বাইক কিনছে। তাহলে আমি কি দেখলাম, যে বাইকের কিন্তু হিউজ চেঞ্জেস হয়ে গেল ডিমান্ডে। যেই ডিমান্ডের চেঞ্জেস হয়ে গেল, মানুষ কি করবে, বাইকের দাম কমাতে বাধ্য হবে, বাইকের দাম আর বাড়বে না। কারণ বাকি এক্সেস সাপ্লাইটাকে ওকে তো কন্ট্রোল করতে হবে, ডিমান্ড তো কমে গিয়েছে। তো স্বাভাবিকভাবে কি হবে, বাইকের দাম কমে যাবে। এর ফলে বাইকের যারা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছে, মানে বাইক ইন্ডাস্ট্রির লোকদের প্রত্যেকের ইনকাম কমে যাবে। প্রত্যেকের ইনকাম কমে যাওয়া মানে কি হবে, তারাও ডিমান্ড কমিয়ে দেবে। ধরো একটা লেবার, সে বাইকের কারখানায় কাজ করতো, তাকে 200 টাকা মজুরি দেওয়া হতো, হয় তাকে মজুরি কাট করা হবে, নতুবা চাকরি থেকে ছাড়িয়ে দেবে। যদি তুমি মজুরি কাট করা হয়, ধরো 150 টাকা দিই, তাহলে কি হবে, আমি আগে 10 কেজি চাল কিনতাম, এখন কি 10 কেজি চাল কিনতে পারবো? আমাকে এখন কম চাল কিনতে হবে। এইভাবে বাজার কমে যাবে, দাম, ডিমান্ড কমে যাবে। তো মানি সাপ্লাইকে যদি আমি কমিয়ে দিই, তাহলে কিন্তু আমি অটোমেটিক্যালি দামের ওপর একটা কন্ট্রোল আমরা পাবো। তাহলে আমার ক্ষেত্রে কি দুটোই কিন্তু ইনফ্লেশনারি কন্ট্রোল হিসেবে কাজ করা যাবে। মেন টুলসটা রেপো রেট, সেটা আলাদা ব্যাপার। বাট আমরা কিন্তু এটা অর্থ এই নয় যে আরবিআই কোন টুলসের মাধ্যমে চিন্তা করে যে কি করব, সেটা হচ্ছে রেপো রেট। লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটিতে রেপো রেটকে ওরা ইনফ্লেশন কন্ট্রোল রেট হিসেবেই দেখে। বাট এগুলো বাড়িয়ে কমিয়ে লিকুইডিটি ইনজেক্ট করা যায়, লিকুইডিটি কন্ট্রোল করা যায়। লিকুইডিটি যদি কন্ট্রোল করা যায়, তাহলে আমি বলবো যে প্রাইস স্টেবিলিটিতেও এটা কাজে লাগবে। অর্থাৎ আমি দেখো এই রিসেন্টলি ডিমান্ড কমে গেছে বলে, দেখো আমি তোমাকে একটু দেখাই, যে কোভিড-19 এর জন্য দেখো সিআরআর 4% থেকে 3% নিয়ে এসছে। মানে কি, তুমি দেখো, আমি যদি একটা জিনিস বলতাম যে আগে 4 টাকা রাখতে হলে এখন 3 টাকা রাখতে হবে। ভারতবর্ষের কথা যদি ভাবো, সারা ভারতে ব্যাংকের কত ডিপোজিটস হচ্ছে, যার যে এনডিটিএল কত হচ্ছে, সেই এনডিটিএল ধরো দেখা গেল 2 লক্ষ কোটি টাকা। তা 2 লক্ষ কোটি টাকার 1% মানে কত, হিউজ টাকা। তাহলে হিউজ টাকা যদি আমি বলি, তাহলে হিউজ যে টাকাটা আমার বাজারে সাপ্লাই বেড়ে গেল, তাহলে ব্যাংকের কাছে বেশি লিকুইডিটি এলো, মানে কি, ব্যাংক বেশি বেশি লোন দেবে, বেশি বেশি লোন দেবে, কম রেটে লোন দেবে। এর ফলে কি হবে, মানুষ উদ্বুদ্ধ হবে লোন নিতে। এইভাবে কি হবে, মানুষ যদি লোন নেয়, তাহলে লোনের টাকাটা নিয়ে আর ফেলে রাখবে না, সে বাড়ি করবে, ঘর করবে, যাই করবে, মানে খরচ করবে। মূল লক্ষ্য এখন খরচ বাড়ানো, ডিমান্ড বাড়ানো। তো স্বাভাবিকভাবে এইভাবেই কন্ট্রোল হয়। এরপর আমি যাই যে সিআরআর এসএলআর কেন বলা হলো। আমি এখানে বুঝেছি কিভাবে বাড়ানো কমানো যায়, বাট আমার কথা হচ্ছে কি, এখানে সিআরআর কেন বলতে হলো, এসএলআর কেন বলতে হলো, কেন এখানে একেবারে রিজার্ভ বললাম না? এটা তো মনে প্রশ্ন জাগতেই পারে।
সিআরআর মানে টোটালি ক্যাশে রাখতে হবে। সাপোজ ভাবো যখন আমি 10 বছর আগে ধরো মাধ্যমিক দিচ্ছিলাম, তো তখন বা আমি যখন পড়া শুরু করেছিলাম এই চাকরির পরীক্ষা 2006 সালে, আজকে 2006 সাল থেকে আজকে 2020 সাল, ওই সময় কোনো একটা চাকরির পরীক্ষার বই তোমাদের পড়ানোর জন্য উল্টাতে উল্টাতে দেখলাম 5টা 100 টাকা পড়ে আছে। তো 5টা 100 টাকা পড়ে আছে মানে কি, আমি 2006 সালে 5টা 100 টাকা রেখেছিলাম বলে? নাকি এইটার অর্থ এটা হলো যে আমি দুটো রেখেছিলাম আর 3টে বাচ্চা বেড়েছে? সেটা কখনোই নয়। ক্যাশ যেভাবে রাখবো সেটাই থাকবে। অর্থাৎ তুমি দেখো যে আমি 2006 সালে 5টা 100 টাকা রেখেছিলাম, এখনো আমি সেই 5টা 100 টাকা পাবো বা 5টা 100 টাকা সমমূল্যের জিনিস কিনতে পারবো। তুমি ভাবো আমি ওটা যদি ব্যাংকে রাখতাম, ফুলে ফেপে দেখতে বাচ্চা পেড়ে ডবল হতে পারত। যেহেতু আমি ওটা বইয়ের ভাঁজে রেখেছিলাম, তাহলে ও কি হয়েছে, তোমরা যদি বাড়িতে যদি সবসময় বসিয়ে রাখা হয়, তোমরা কি হবে, এক্সারসাইজ না করতে করতে কি হবে, চলাফেরা করতে না করতে করতে চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলবে। ঠিক তেমনই অর্থাৎ ইউ ক্যান, যদি কাউকে একজনকে সারা বছর যদি আটকে রাখা হয়, সে দেখবে উইক হয়ে গিয়েছে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। ঠিক তেমন আমাদের টাকারও তাই হয়। ক্যাশে যদি তুমি টাকা জমিয়ে রাখো, সেও কিন্তু উইক হয়ে যাবে। কেমন ভাবে উইক হয়ে যাবে তোমাদের বলি। ধরো আগে আমি ওই 500 টাকা দিয়ে 5টা বই কিনতে পারতাম। তুমি কি ভাবছো সেই সেই বইগুলো আমি 2000 সালে এসে কিনতে পারবো? 2020-তে 5টা বই দেখা যেতে পারে আমি হয়তো দুটো বই কিনতে পারছি। তাহলে আমার 3টে বই কিন্তু লস করে ফেলেছে ওর। অর্থাৎ টাকা আস্তে আস্তে তার ভ্যালু কমে গেছে। কেন টাকার ভ্যালু কমে যায়? কারণ জিনিসের দাম ইনফ্লেশন বেড়ে চলেছে, কন্টিনিউ ইনফ্লেশন বেড়ে চলেছে। আমার 2000 সালের টাকা শেয়ার পরিবর্তন, এই 2006 সালের টাকা আমার কোনো পরিবর্তন হয়নি, সে স্টেবল আছে, বাট জিনিসের দামটা অনেক উপরে উঠে গেছে। অর্থাৎ ভ্যালু ফর মানি কমে গেছে। আমি হচ্ছে যে জিনিসটা কিনতে পারতাম সেই জিনিসটা আর কিনতে পারছি না, কম কিনতে পারছি। এটা কিন্তু হতে পারে। সেই জন্য বাট তাহলে আমি কি, বাট ব্যাংকের ক্ষেত্রে কি হবে, রানিং চলবে, ফ্লো চলবে, সে তো আর এরকম ভাবে থাকবে না, উইক হওয়ার নেই। যেহেতু ক্যাশে জমা রেখেছি, তাহলে দেয়ার ইজ নো স্কোপ অফ প্রফিট অ্যান্ড লস। প্রফিটও হবে না, লসও হবে না। ডিভ্যালুড হতে পারে, ভ্যালুয়েশন কমতে থাকে, বাট এটার কোনো প্রফিট অ্যান্ড লস নেই। অর্থাৎ নো প্রফিট নো লস। তুমি ভাবো আমি তোমার কাছ থেকে 100 টাকা নিলাম, তোমাকে সুদ দেবো 100 টাকা, আমি 4 টাকায় কোনো সুদ পাবো না। তাহলে আমার 96 টাকায় এমন সুদ নিতে হবে যাতে তোমার 100 টাকা সুদ ফেরত দেবো, প্লাস আমার লাইট ফ্যানের টাকা তুলবো, প্লাস আমার ব্যাংকের খরচ তুলবো। তাহলে রেট বাড়বে কিনা? তোমার সেভিংস রেটের সঙ্গে বা ফিক্সড ডিপোজিটের রেটের থেকে তোমার লোন রেট বাড়বে কিনা? বাড়াতে তো হবেই, কারণ অলরেডি 4 টাকা আমার খাটছে না। এবার কেন এটা ক্যাশে রাখা হয়? ধরো হঠাৎ করে কোনো একটা রিউমার হলো, ক্যাশ ক্রাইসিস দেখালো, ক্যাশ শর্টেজ হলো, যাতে না এই সময় হয় সেই সময় আরবিআই বিভিন্ন রুলসে বললো যে আজকে মেনটেন করো, যে তোমরা ফুল দিয়ে দাও, তোমরা পরের দিন মেনটেন করলে হবে, এইরকম ব্যাপার স্যাপার করে তোমাকে কিন্তু মেনটেন করা যেতে পারে। অর্থাৎ আমার কাছে যদি হঠাৎ করে টাকার ডিমান্ড হয়, ক্যাশের ডিমান্ড হয়, আমি ক্যাশটাকে সাপ্লাই করতে পারবো। সেই জন্য এটা ক্যাশে রাখতে হবে। হঠাৎ করে মানুষের টাকা বললো আমার আজকে ক্যাশ লাগবে, এবার যদি তুমি না দাও, লোককে যদি বারবার ঘোরাও, তখন সে গিয়ে মানে ফেসবুকে ব্যাংকের ছবি সমেত দিয়ে দেবে, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে, সেটা তোমরা ভাইরাল করে দেবে, প্রত্যেকে গিয়ে ব্যাংকে গিয়ে লাইন লাগাবে, প্রত্যেকে টাকা তুলবে, তখন আর ব্যাংক সামলাতে পারবে না। সেই রিউমার গুলো যাতে না হয়, সেই জন্য যাতে মানুষ ডিমান্ড করলে সাথে পেয়ে যায়, যে ব্যাংক নিয়ে কোনো সমস্যা নেই, ব্যাংকে গেলেই টাকা পাওয়া যায়, তাহলে সেখানে তোমার এই সমস্যাটা আর হবে না। এসএলআর কেন? এসএলআরটা একটাই কারণে রাখা, যে ডিপোজিটারদের কিছু সেভ দিতে হবে। যারা টাকা জমা রাখছে ব্যাংকের কাছে, তাদের বিশ্বাসটা রাখতে হবে। তো সেই কারণের জন্য এটা যদি জমা থাকে, তাহলে কি হবে না, ডিপোজিটারদের ফেথটা থেকে যাবে আরবিআই এর উপর, এবং আরবিআই সেই তার মাধ্যমে বিশ্বাসটা অর্জন করতে পারবে। এসএলআর এ কি, এসএলআর এ বলা আছে তুমি ক্যাশে রাখতে পারো, তুমি গোল্ডে রাখতে পারো, বা তুমি কোনো গভর্নমেন্ট আরবিআই অ্যাপ্রুভ কমার্শিয়াল পেপার বা গভর্নমেন্ট পেপারে তুমি রাখতে পারো। আরবিআই অ্যাপ্রুভ পেপারে রাখতে হবে এসএলআর। তাহলে তোমরা বুঝতে পারছো যে এখানে কিছুটা হলেও কিন্তু আমি যদি গোল্ডে রাখি, গোল্ডের দাম যদি বাড়ে সেখানে হতে পারে, সব গোল্ডে রাখা যাবে না, আরবিআই যেগুলো অ্যাপ্রুভ করবে সেগুলোতে রাখতে হবে। তো
এবারে ধরো আমি গভর্নমেন্ট পেপার রেখেছি, এটা হতে পারে যে 2% বা 3% ইন্টারেস্ট রেট দিচ্ছে, তাহলে 3 টাকা হলেও তো লাভ হবে 100 টাকায়। তাহলে আমি কি করতে পারি, মিনিমাম প্রফিট আমি একটা কিন্তু পাবো এখানে। এখানে কোনো লসের কোনো চান্স নেই, কারণ যেটা গভর্নমেন্ট সিকিউরিটি দিয়েছি সেটা উঠে যাবে না। তো স্বাভাবিকভাবে সাম প্রফিট রেসপেক্ট কিন্তু আমি এসএলআর থেকে আমরা পেতে পারি। ক্লিয়ার হলো? তো অর্থাৎ আমি আর একটা জিনিস তোমাদের বলি, অর্থাৎ এখানে আমি দেখলাম এসএলআর সিআরআর এর মাধ্যমে যে টাকাটা রাখছে। আর একটা জিনিস তোমাদের জানা দরকার, যে মানি মাল্টিপ্লিকেশন কাকে বলে। যদি এগুলো তো রিজার্ভ, রিজার্ভ যদি বাড়ে, ইকোনমিক্সে বলে মানি মাল্টিপ্লিকেশন সর্বদা কমে। যেমন একটা উদাহরণ দিই, ধরো 100 টাকা যদি তুমি কোনো ব্যাংকে পাঠাও, তাহলে 10 টাকা তোমাকে রিজার্ভ করতে হবে। মানে কি, 90 টাকা লিকুইডিটি এলো, সে আবার যদি যায় ফের 9 টাকা রাখতে হবে। এইভাবে কন্টিনিউ যদি 10% করে রাখতে রাখতে চলে আসো, তাহলে দেখবি একটা জায়গায় হোল্ড হতে শুরু হয়েছে। তো স্বাভাবিকভাবে সার্কুলেশনের লিমিট কমতে থাকবে। যত রিজার্ভ বাড়ানো হবে, এটা 10 টাকার জায়গায় যদি 50 করি, দেখবে 3 বারের পর আর খুঁজে পাচ্ছ না, 3-4 বারের পর। তো স্বাভাবিকভাবে এই জন্য বলা হয় রিজার্ভ যত বাড়বে মানি মাল্টিপ্লিকেশন তত কমবে, অর্থাৎ মানুষের কাছে টাকাটা বারবার ফিরে যাবে। আর একটা এক্সাম্পল দিই, ধরো আমি একটা টাকা তোমাকে দিলাম, আমি এসবিআই এর একটা টাকা রেখেছিলাম 100 টাকা। আমাকে এসবিআই এর যে টাকাটা আছে, এসবিআই লোন দিতে পারবে কত, ধরো রিজার্ভ রাখতে হবে 30 টাকা, তাহলে 70 টাকা লোন দিতে হবে। তোমাকে 70 টাকা লোন দিল, তুমি গিয়ে সেই টাকাটা আবার আমাকে জমা দিয়েছো, আমি সেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রেখেছি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আবার কাউকে লোন দিল, তাহলে ওই 70 টাকায় ক টাকা লোন দেবে, তাহলে 30% বাদ দিয়ে লোন দেবে। এইভাবে বাজারে কিন্তু মানি সার্কুলেশন আস্তে আস্তে কমে যাবে। তো রিজার্ভ যত বাড়বে মানি সার্কুলেশন তত কমবে, রিজার্ভ যত কমবে মানি সার্কুলেশন বা মানি মাল্টিপ্লিকেশন তত বাড়বে। যখন আমরা মানি পড়বো তখন এটা আরো ডিটেলসে পড়বো। এবার আমরা যাই নেক্সট, রেপো রেট। কাকে আমরা রেপো রেট বলি? রেপো রেট, রেপো রেট কাকে বলে? ধরো এটা এসবিআই, এটা আরবিআই। রেপো রেট মানে যে রেটে বাণিজ্যিক ব্যাংকগুলো আরবিআই থেকে লোন নেবে, অর্থাৎ আরবিআই লোন দেবে, টাকা দেবে সাম ইন্টারেস্ট রেটে। তো আরবিআই থেকে কি আসবে, এসবিআই এর ঘরে কি আসবে, টাকা চলে আসবে। এমনি এমনি টাকা দেবো নাকি, তার জন্য কিছু কোল্যাটারাল বেনিফিট রাখতে হবে। সেটা হচ্ছে কি গভর্নমেন্ট সিকিউরিটি, গভর্নমেন্ট সিকিউরিটি বা এনি কাইন্ড অফ সিকিউরিটি যেটা আরবিআই অ্যাপ্রুভ করে, সেই সিকিউরিটি গুলো। তাহলে আমি কি দেখলাম, যে আরবিআই এর ঘরে গেল কি কিছু কাগজ, আরবিআই থেকে কি বেরিয়ে এলো, টাকা। কোনোভাবে আরবিআই থেকে টাকা বেরোনো মানেই লিকুইডিটি ইনজেক্ট করা। টাকা বেরিয়ে এসছে মানে, অর্থাৎ রেপো রেটে যদি ব্যাংক কোনো টাকা ধার নেয়, তাহলে লিকুইডিটি ইনজেক্ট হলো। কেন ব্যাংক ধার নিতে যাবে? ব্যাংকের তো জানো ডিমান্ড লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটি সবসময় তৈরি হচ্ছে। তো টাইম লাইবিলিটি, ডিমান্ড লাইবিলিটি রেগুলার আসছে, রোজ টাকা লোকে কেউ জমা দিচ্ছে। সেই জন্যে ব্যাংক সবসময় শর্ট টার্ম ক্রেডিটের কথা বেশি ভাবে। রেপো হচ্ছে কি শর্ট টার্ম ক্রেডিট। যেমন কি ওভারনাইট ক্রেডিট তোমাকে পেতে পারো। ওভারনাইট মানে আমি একদিনের জন্য নিতে পারি, 5 দিনের জন্য নিতে পারি, 10 দিনের জন্য, এরকম ছোট ছোট ক্রেডিটের মতো নিতে পারি। সাপোজ কেমন একটা এক্সাম্পল তোমাকে বলি, টাটা সন ইজ এ গুড প্রমোটার অফ এসবিআই। এসবিআই এর গুড প্রমোটার টাটা সন্স। টাটা সন্স এর একটা কোনো ইন্ডাস্ট্রির জন্য 1000 কোটি টাকা লাগবে। তখন ব্যাংকের কাছে লিকুইডিটি আছে ধরো 800 কোটি টাকা। তাহলে আমি কি বলবো, যে দাদা 800 কোটি টাকা দিন, তাহলে তো বলবে যে না আমি পাশের ব্যাংকে যাচ্ছি, একটা ব্যাংক থেকেই সব নেব। তাহলে আমাকে কি করতে হবে, যে বসুন একটু আমি একটা ফোন করে নিই। তো আমি দেখলাম যে এসবিআই চেয়ারম্যান আরবিআই চেয়ারম্যানকে ফোন করলো, মানে সেটা বলছে না, অফিসিয়ালি একটা লেটার পড়লো। তো স্বাভাবিকভাবে আরবিআই থেকে কি হবে না, টাকার গাড়ি চলে এলো 200 কোটি টাকা। আমি রেপো রেটে আমি তার বদলে গভর্নমেন্ট সিকিউরিটি আরবিআই এর ঘরে পাঠিয়ে দিলাম, দিয়ে আমি 200 কোটি টাকা নিলাম, নিয়ে আমার 800 আর 200 1000 কোটি টাকা আমি টাটা সন্সকে দিয়ে দিলাম। তাহলে আমি একটা জিনিস এটাও বলতে পারি যে রেপো রেটে ধার নেওয়া মানেই ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন হলো। কারণ ব্যাংক তো আর টাকাটা নিয়ে বসে থাকবে না, টাকাটা তখনই নেবে যখন হচ্ছে কি তার কাছে ক্লায়েন্ট রেডি হয়ে আছে।
তো স্বাভাবিকভাবে কি হলো, আমি দেখতে পেলাম টাটা সন্সের কাছে আমি টাকা দিয়ে দিলাম, টাটা সন্স কি করলো, তার ইন্ডাস্ট্রিয়াল ব্যয় করলো, তার ফলে আরো 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 লিকুইডিটি বাড়তে থাকলো বা আরো আরো খরচের প্রবাবিলিটি বাড়তে থাকলো। তাহলে আমাকে এখানে শুধু বুঝতে হবে রেপো রেটটা সেটাই, যে আরবিআই এর ঘরের থেকে টাকা বেরিয়ে আসবে, আর বাণিজ্যিক ব্যাংক বা অন্য ক্লায়েন্ট, এখানে একটা জিনিস তোমাদের বলি, শুধু বাণিজ্যিক ব্যাংক রেপোতে পায় এমন নয়, অল ক্লায়েন্ট অফ দ্য আরবিআই কি করবে, যদি গভর্নমেন্ট সিকিউরিটিতে জমা রেখে বাকি টাকা শর্ট টার্মের জন্য ক্রেডিট নেয়, এটা হচ্ছে শর্ট টার্মে হয়, অল্প দিনের জন্য, লং টার্ম নয়, শর্ট টার্মের যে ক্রেডিট নেয় তাকে আমরা বলবো রেপো রেট। তাহলে রেপো বুঝলাম। এরপর বলি রিভার্স। রিভার্স মানে ঠিক উল্টো। তো এখানে কি হবে, টাকাটা এইটা যেমন এদিকে আসছিল, এটা এদিকে এলে রিভার্স, অর্থাৎ টাকাটা চলে যাবে, এসবিআই থেকে টাকা যাচ্ছে আরবিআই থেকে, এটা হচ্ছে রিভার্স রেপো রেট। রিভার্স রেপো রেট কাকে বলে সেটা আমরা বলছি, যে যদি এক্সেস লিকুইডিটি, হঠাৎ করে আরবিআই লোন নিয়ে করবেটা কি, আরবিআই কি করে, যে বাজারে এক্সেস লিকুইডিটি রাখতে দেয় না, অ্যাবজর্ব করে নেয়, যাতে হচ্ছে কি ইন্টারেস্ট রেটের স্টেবিলিটি থাকে। তো আরবিআই কি করবে না, বলবে যে তোমার এক্সেস লিকুইডিটি, ধরো আমার একটা ব্যাংক চালাতে গেলে 200 কোটি টাকা রাখতেই হয়, এবার আমার ব্যাংকে পড়ে আছে 300 কোটি, তাহলে এক্সেস লিকুইডিটি 100 কোটি টাকা ওভারনাইট ক্রেডিট নিয়ে নেবে, আবার যখন আমার লিকুইডিটি লাগবে ওটা আবার আমি ফেরত নিতে পারবো। তাহলে আমাকে কি করতে হবে না, আমি টাকা আরবিআই এর ঘরে পাঠালাম, আরবিআই তার বদলে আমাকে গভর্নমেন্ট সিকিউরিটি বা কোলেটারাল সিকিউরিটি পাঠিয়ে দিল, কোনো একটা সিকিউরিটি পেপার, অর্থাৎ পেপার এলো ব্যাংকের ঘরে আর টাকা গেল আরবিআই এর ঘরে, এর ফলে যে সুদটা আরবিআই দেবে ব্যাংকে সেটাকে বলা হয় রিভার্স রেপো রেট। তাহলে রেপো রেটের ক্ষেত্রে ব্যাংক আরবিআই কে দেবে সুদ, আর রিভার্স রেপো রেট ঠিক উল্টো, আরবিআই এক্সেস লিকুইডিটি অ্যাবজর্ব করার জন্য সিকিউরিটি জমা রেখে যে রেটে মানে টাকাটা নেয় তাকে বলা হয় রিভার্স রেপো রেট। এবার আমরা বলি এটাকে বলা হয়, রেপো রেটকে আমরা পলিসি রেটও বলি, কারণ এটা বাড়িয়ে কমিয়ে ইনফ্লেশন কন্ট্রোল করার মেন টুলস হিসেবে এখন দেখা হয়, সেই কারণের জন্য এটাকে পলিসি রেটও বলে, রেপো রেটকে আমরা পলিসি রেট বলি। ব্যাংক রেট কি, ব্যাংক রেট হচ্ছে কি রিডিসকাউন্ট দা কুপন বা কোনো বিল অফ এক্সচেঞ্জ, এই সবগুলো ব্যাংক রেটেই হয়, বা লং টার্ম কোনো ক্রেডিট নেওয়া হচ্ছে, যদি ব্যাংক, এখানেও তাই কি, এখানেও এসবিআই ক্রেডিট নেবে আরবিআই এর কাছ থেকে, কি হয়ে গেল না, এসবিআই এর ঘরে টাকা চলে এলো, ব্যাংক রেটে টাকা নিল, এর বদলে কোনো সিকিউরিটি পেপার রাখতে হয় না, আগে যেমন সিকিউরিটি রাখতে হচ্ছিল, এটার ক্ষেত্রে কোলেটারাল সিকিউরিটি রাখতে হবে না, কোনো বিল অফ এক্সচেঞ্জ ডিসকাউন্ট বা এই ধরনের কিছু হতে পারে, বাট কোনো যেমন গভর্নমেন্ট সিকিউরিটি রেপোতে রাখতে হচ্ছিল এখানে রাখতে হবে না, এর বদলে কোলেটারাল যে টাকাটা আসবে, যে রেট দিতে হবে সেটাকে আমরা বলি ব্যাংক রেট। এরপর আছে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি। মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি হচ্ছে কি, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি এটাও ঠিক একই ভাবে, এটাও একটা লোন, এটাকে কি বলা আছে, এটা লিকুইডিটি ম্যানেজমেন্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আরবিআই এর মাঝে মধ্যে কি হয়, মানে বিভিন্ন ব্যাংকের লিকুইডিটি মারাত্মক ক্রাইসিস হতে পারে, তো সেই লিকুইডিটির ক্রাইসিস হলো, বাট ব্যাংকের কাছে কোনো কোলেটারাল সিকিউরিটি নেই, তাহলে ব্যাংক তো আর আরবিআই এর কাছে টাকা নিতে পারছে না, কিন্তু টাকা ইমিডিয়েট দরকার, বাট ওর কাছে কোনো সিকিউরিটি পেপার নেই যেটা জমা দিয়ে ও রেপো রেটে ধার নেবে শর্ট টার্মে, তাহলে আরবিআই তখন কি বলবে, যে ঠিক আছে তোমার কাছে তো এসএলআর কোটার সিকিউরিটি আছে, যে সাম পার্সেন্টেজ অফ ইউর এনডিটিএল তুমি কিন্তু এমএসএফ এ নিতে পারো, বাট রেট দিতে হবে, এমএসএফ এর রেটটা হচ্ছে ব্যাংক রেটের সমান হয়। তাহলে আমি কি দেখলাম, যে এমএসএফ এ যদি আমাকে লোন নিতে হয় সিকিউরিটি জমা দিতে পারবো। আর একটা জিনিস তোমাদের বলা দরকার, এখানে যে আগের যে সিকিউরিটি ছিল রেপো রেটে যে সিকিউরিটি রাখতে হতো সেটা কিন্তু আদার দেন এসএলআর কোটার সিকিউরিটি, অর্থাৎ আমি যখন রেপো রেটে নেব তখন কিন্তু এসএলআর কোটার সিকিউরিটি কিন্তু আমি দিতে পারবো না, এসএলআর এর বাইরে যে সিকিউরিটি গুলো আমার ব্যাংকে জমা আছে সেই সিকিউরিটি গুলো আমাকে দিতে হবে। ক্লিয়ার হলো? তাহলে আমি কি বললাম, যে আগে যেটা হচ্ছিল রেপো রেটে আমি কি বলেছিলাম, রেপো রেটে সিকিউরিটি জমা রাখতে হবে, সিকিউরিটিটা কি, সেটা হচ্ছে কি আদার দেন এসএলআর কোটার সিকিউরিটি। এখানে বলছি যে তোমার কাছে তো সিকিউরিটি নেই, বাট আমি তোমাকে এমএসএফ এর লোন দিতে পারি, শর্ট টার্মের জন্য ওভারনাইট ফ্যাসিলিটি দিতে পারি তোমার ঘরে, তাহলে আরবিআই এর ঘর থেকে টাকা চলে এলো এসবিআই এর ঘরে,
এসবিআই কি করবে, এসএলআর কোটার যে সিকিউরিটি আছে সেই সিকিউরিটিটাকে জমা দেবে। এসএলআর কোটা মানে তোমার সেই 18% বা 20%-এর যে গল্প বলেছিলাম, ওই কোটায় কিছু সিকিউরিটি কেনা আছে। সেই জন্য কি হতো, প্রথমে যখন এমএসএফ শুরু হয় তখন 1.75% দেওয়া হতো, তারপর 1% হলো, এখন মনে হচ্ছে আরো যে পলিসি আসছে, রিসেন্ট পলিসি ডিসকাশনে আমি তোমাকে বলবো যে 2% না 3%-এ নিয়ে যাওয়া হচ্ছে, সেগুলো দেখা। যদি মনে করে যে আরবিআই মনে করে যে ব্যাংকের আরো লিকুইডিটি বাড়ানো দরকার, তাহলে এমএসএফ বাড়িয়ে দিতে পারে, যে কোনো লিকুইডিটি ক্রাইসিস থেকে যাতে ও বেরোতে পারে। তো এটা হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং। দেখো, রেপো আর মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি একই টাইপ, দুটোর ক্ষেত্রেই সিকিউরিটি রাখতে হবে। টাকা আসবে বাণিজ্যিক ব্যাংকের দিকে, লিকুইডিটি ইনজেক্ট হবে। একটা জিনিস তুমি ভাবো যে প্রথমটার ক্ষেত্রে যে সিকিউরিটি রাখতে হয় সেটা কোলেটারাল সিকিউরিটি আদার দ্যান এসএলআর কোটা। আমার কাছে এমএসএফ এ তখনই নি যদি আমার কাছে কোলেটারাল সিকিউরিটি না থাকে। তখন আমি কি করব, যে আমার এসএলআর কোটা সিকিউরিটি দিয়ে সাম পার্সেন্টেজ অফ আওয়ার এনডিটিএল আমরা লোন নিতে পারি। সেই জন্য রেপো রেটে অল ক্লায়েন্ট নিতে পারলেও এমএসএফ এ কিন্তু অল ক্লায়েন্ট অ্যাপ্লিকেবল নয়। এমএসএফ এর ক্ষেত্রে শুধুমাত্র বাণিজ্যিক ব্যাংকই পেতে পারে, কারণ একমাত্র বাণিজ্যিক ব্যাংকে এনডিটিএল হয়। এনডিটিএল সাম পার্সেন্টেজ অফ এনডিটিএল তোমার এমএসএফ দেওয়া হবে, তাহলে এনডিটিএল টা যার হয় সে তো দিতে পারবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তো আর এনডিটিএল হবে না যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এমএসএফ এর লোন নেবে। তো এমএসএফ এর লোন নিতে গেলে বাণিজ্যিক ব্যাংক হতে হবে। এবার লাস্ট দুটো টপিকে যাই, গিয়ে আজকের মতো আমরা শেষ করব। বলা আছে মার্কেট অপারেশন। মার্কেট অপারেশন মানে ওপেন মার্কেট অপারেশন আর মার্কেট স্টেবিলাইজেশন স্কিম। তো ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে কি করে, আরবিআই বাই অর সেল দা সিকিউরিটি। অনেক সময় কি করে, বাজার থেকে টাকা তোলে। ধরো আরবিআই কি করলো, কোনো একটা বন্ড বললো এসবিআই বা বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাউন্টারে রাখলো, সেই বন্ডটাকে বিক্রি করছে। বন্ড বিক্রি করা মানে কি, বন্ড বিক্রি করা মানে যখন আরবিআই সেল দা সিকিউরিটি, দ্যাটস মিন কি, লিকুইডিটি অ্যাবজর্ব করে নিল। আমি ধরো ব্যাংকে গেলাম, গিয়ে আরবিআই এর কোনো একটা সিকিউরিটি কিনে আনলাম ওপেন মার্কেট অপারেশনে। তাহলে আমি যদি সিকিউরিটি কিনে আনি, কি দেবো, আমি ধরো 10,000 টাকা নিয়ে গেছি, তাহলে 10,000 টাকা আমি কি করলাম, ব্যাংকের ঘরে দিলাম, ব্যাংক আরবিআই এর ঘরে পাঠিয়ে দেবে। তার বদলে আমি একটা কি পেয়েছি, সাদা কাগজ। সেই কাগজের উপর লেখা আছে তোমার এই বন্ডটা 1 বছর পরে ম্যাচুরিটি হবে বা 5 বছর পরে ম্যাচুরিটি হবে, তার এত পার্সেন্ট ইন্টারেস্ট। অর্থাৎ পাবলিকের কাছে এলো কাগজ, টাকা চলে গেল আরবিআই এর ঘরে। টাকা যদি আরবিআই এর ঘরের দিকে যায়, তাহলে তোমাকে বুঝতে করতে হবে যে ইনফ্লেশনকে কন্ট্রোল করছে বা মানি সাপ্লাই কমে যাচ্ছে। যদি তোমরা দেখো যে ইটস এ আরবিআই এর এটা ঘর, এই ঘরের দিকে যদি কোনোভাবে টাকা ঢুকছে দেখো, তাহলে ভাববে লিকুইডিটি অ্যাবজর্ব করছে, মানে মানি সাপ্লাই কমে যাচ্ছে। যদি দেখো যে এই ঘর থেকে, আরবিআই এর ঘর থেকে যদি দেখো টাকা বেরিয়ে যাচ্ছে, লক্ষ্মী বেরিয়ে যাচ্ছে, তাহলে ইটস এ ইনজেক্ট দ্য লিকুইডিটি বাড়ানো হচ্ছে, মানে ইনফ্লেশনটাকে কমে আছে তাই বাড়ানোর চেষ্টা হচ্ছে। অর্থাৎ ইনফ্লেশন বাড়বে, মানি সাপ্লাই বেড়ে যাবে। তো আমরা ওপেন মার্কেট অপারেশনে যখন আরবিআই বাই দ্য সিকিউরিটি, দ্যাটস মিন ইনজেক্ট দ্য লিকুইডিটি। তাহলে বাই করা মানে, আরবিআই বাই করলো মানে ইনজেক্ট দ্য লিকুইডিটি, অর্থাৎ মানি সাপ্লাই বেড়ে গেল। সেল করলো মানে ডিক্রিজ দ্য লিকুইডিটি, দ্যাটস মিন মানি সাপ্লাই কমে গেল। মানি সাপ্লাই তাহলে কি হয়, কমে যায়, মানি সাপ্লাই বেড়ে যায়। এইভাবে হচ্ছে ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে আরবিআই কোনো গভর্নমেন্ট সিকিউরিটি বন্ডকে বিক্রি করে তোমার বাজার থেকে লিকুইডিটি অ্যাবজর্ব করতে পারে বা ইনজেক্ট করতে পারে। হ্যাঁ, এর মাধ্যমে তোমার হচ্ছে কে কন্ট্রোল হতে পারে। মার্কেট স্টেবিলাইজেশন স্কিম, এটা 2004 সালে চালু হয়। মেনলি এই স্কিমের লক্ষ্য কি ছিল, এই স্কিমের লক্ষ্য ছিল এটাই যে বাজার থেকে এক্সেস, ওই ব্যাংকের কাছে এক্সেস লিকুইডিটি থাকে সেটা বাজার থেকে অ্যাবজর্ব করে নেওয়া। তার কারণ একটাই, যে ব্যাংকের কাছে যদি এক্সেস লিকুইডিটি থেকে যায়, তাহলে ব্যাংক কি করবে, যদি আমার কাছে এক্সেস লিকুইড, আমি যদি ব্যাংক হই, আমার কাছে যদি টাকা পড়ে থাকে, আমি কি করব, কম কম দামে লোন ছাড়তে চাইবো। ইভেন আমি না ভেবে চিনে লোন দিতে শুরু করব,
কার দিলে পাবো কার দিলে পাবো না, হয়তো ডনকে লোন দিয়ে দিয়েছি, সে আমার লোনই দেবে না ফেরত। তো এরকম ব্যাপার স্যাপার হতে পারে। সেই জন্য যখন এক্সেস লিকুইডিটি থাকে, সেই যে কারণের জন্য আমরা দেখেছি মার্কেট স্টেবিলাইজেশন স্কিমের মাধ্যমে তার এক্সেস লিকুইডিটিকে অ্যাবজর্ব করে নেওয়া হয়। তো আজকের এই পর্যন্ত।